অর্থনীতিবিদ হয়ে যদি মিতব্যয়িতা না থাকে, খাবার বিল ৮০ কোটি টাকা, লক্ষ টাকায় বা হবে কেন? নির্বাচনের দিন, গণভোটের দিন ফিক্সড করা মানে হচ্ছে গণভোটের আসলে এটা অটো মৃত্যু হয়ে গেছে। শেখ মুজিবের শেষ পরিণতিকে আমরা মনে রাখি নাই, তাইলে তো ৭২-এর সংবিধানের পূজা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। একটা জামাত ইসলাম কবরস্থানে গেলেও যদি সেখানে গ্রুপ করার কোনো সুযোগ থাকতো, সেখানেও তারা গ্রুপ করতো। সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তো, জুলাই সনদ গণভোট নিয়ে আপনার কি চিন্তা, সে তো হা করে থাকবে। যে হামলার শিকার হলো, যাকে হামলা করলো, যারা হামলা করলো তাদের বিচার হলো না, যে হামলার শিকার হলো তাকে মানে একটা হত্যা মামলা দিয়ে পাঠায় দিয়া। এই মেয়েদের ব্যাপারে এদের কোনো সম্মান নাই জামাতের। আওয়ামী লীগ খারাপ বলে ৭২-এর সংবিধান খারাপ, এইটা প্রতিষ্ঠা করার এই কুটচাল করবেন না। আজকে রাষ্ট্রপতি চুপ্পুর ভালো নাম না নিয়ে যদি চুপ্পু বলি, এটা অসম্মানজনক হয়ে যায়। গণ অভ্যুত্থানটা যে ঘটে গেছে, এই বাস্তবতাটাই কেন জানি আমরা অনেকে স্বীকার করতে পারি না। গোটা বাংলাদেশের রাজনৈতিক দলের সংস্কারের পরিবর্তন করা দরকার। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনা অংশটি স্টুডিওতে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ, এবং আমাদের সঙ্গে আরো উপস্থিত আছেন অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং আমাদের সঙ্গে আরো উপস্থিত হবার কথা রয়েছে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদি। আমরা তার জন্য অপেক্ষা করছি। অনুষ্ঠানের শুরুতে আমি একটু পাপিয়া আপনার কাছে একটু আসতে চাই। আসন্ন নির্বাচনে, ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে আমরা দেখছি যে প্রশাসনকে একটি ঢেলে সাজানোর চেষ্টা করা হচ্ছে, আবার এখানে প্রশাসনের উপর হস্তক্ষেপের একটা বিষয় এসেছে। সম্প্রতি ডিসির বিষয়গুলো নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠছে। আপনার কাছ থেকে একটু বুঝতে চাই যে এভাবে যদি হস্তক্ষেপ করা হয় তাহলে কি নিরপেক্ষ নির্বাচন সম্ভব কিনা এই প্রশাসন? দেখেন, এখানে আমি সারা বাংলাদেশের সব কথা বলবো না, আমি একটা ডিস্ট্রিক্টের কথা বলবো, চাঁপাইনবাবগঞ্জ। এই সরকার পতনের পরে একজন জেলা প্রশাসক দেয়া হলো, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের একজন নেতৃত্বস্থানীয় পর্যায়ের লোক এবং সোশ্যালজি ডিপার্টমেন্টের ছাত্র। সে ওইখানে গেল, যাওয়ার পর তার শিবিরের অ্যাক্টিভিটি ধরা পড়ে গেল, পাবলিকলি ধরা পড়ে গেল। কারণ সমস্ত জামাতের লোকদের অন্ধকল্যাণ সমিতি থেকে শুরু করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে যার সভাপতি করার সেগুলো সে করলো। টিআরের গম দিয়ে সে একটা ইনস্টিটিউট আছে, পলিটেকনিক ইনস্টিটিউট, সেখানে ইফতার পার্টি দিল ইসলামী ছাত্র শিবির এনসিপি ডেকে। সে এগুলোর প্রত্যেকটা কার্যক্রমে ধরা পড়লো। তারপর সরকারি কোনো প্রোগ্রাম হলে ম্যাজিস্ট্রেটটা উপস্থাপনা করা, ম্যাজিস্ট্রেট যে কোনো কেএনডিসি উপস্থাপনা করে, সেখানে দেখা গেল শিবিরের এক ছেলেকে দিয়ে সোনা মসজিদ কানসাটে সে উপস্থাপনা করাচ্ছে। প্রত্যেকটা পদক্ষেপে যখন ধরা পড়লো, আমরাও তখন সবাই মিলে বললাম যে আর যাই হোক, এইরকম দলীয় অ্যাক্টিভিটি কর্মীর মতো যারা কাজ করে, তো তাকে দিয়ে তো আর জেলা প্রশাসন চলবে না। ১.৫ বছর পর তাকে প্রত্যাহার করলো প্রমোশন দিয়ে। তারপরে একজন জেলা প্রশাসক দিলেন। পত্রিকায় আমি দেখলাম যে শেখ হাসিনার প্রধানমন্ত্রী দপ্তরের খুব পাওয়ারফুল একজন কর্মকর্তাকে চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তো সেটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নাই। তার কারণ আপনি যদি লোমবাস্তে কম্বল উজাড় করে দেন, কারণ শেখ হাসিনা নিজে একাই ১০০, ওই মুখ্য সচিব, ওই স্বরাষ্ট্র সচিব, ওই বৈদেশিক সচিব, ওই প্রধানমন্ত্রী, ওই বাংলাদেশের আওয়ামী লীগের নেত্রী, যা করেছে সে তার নিজ দায়িত্বে নিজের মন মতো সে করছে। এখানে একটা জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, এদের ভূমিকা এবং পাত্তা পাওয়ার বিষয়টা কতটুকু থাকে, এটা আমরা যারা বুঝি, প্রশাসনের সাথে ছাত্র জীবন থেকে চলাফেরা করছি, এই মোটিভটা, অ্যাক্টিভিটিটা আমরা বুঝি। সেইখানে দেখেন এই নিউজটা হলো। নিউজ হওয়ার পর যাই হোক ডিসি গেলেন ওখানে পোস্টিং এবং সেখানে জয়েন করলেন। রাতারাতির ভিতরে সেই ডিসির ট্রান্সফারের ১৫ দিন হলো না, বদলির অর্ডার চলে গেল। বদলির অর্ডার যে গেল, দিচ্ছে কাকে, এটা লক্ষণীয় বিষয়। সোশ্যাল ইসলামিক ব্যাংকের একজন সাবেক কর্মকর্তা, যে শিবিরের নেতা, এবং সে পাশ করেই এই সোশ্যাল ইসলামিক ব্যাংকে চাকরিতে ঢুকলো। এখন বাংলাদেশের সোশ্যাল ইসলামিক ব্যাংক শিবির ছাড়া কোনো নিরপেক্ষ কোনো মেধাবী লোক ওখানে চাকরি পায় বলে আমি পাপিয়া আমার জানা নাই এবং আমি বিশ্বাস করি না। তারপরে এই সোশ্যাল ইসলামিক ব্যাংকের সাবেক কর্মকর্তা বিসিএস পরীক্ষা দিল। বিসিএস পরীক্ষা দিয়ে সে বিসিএসে টিকলো। টিকার পরে সে চাকরিতে গেল এবং তার জুডিশিয়ারির কোনো এক্সপিরিয়েন্স কিন্তু তার নাই। এখন তাকে ওখানে পোস্টিং দিচ্ছে। আমার প্রশ্নটা হচ্ছে, যে পত্রিকা শিরোনাম করলো যে চাঁপাইনবাবগঞ্জের ডিসি হিসেবে শেখ হাসিনার দপ্তরের, প্রধানমন্ত্রীর দপ্তরের একটা পাওয়ারফুল লোককে চাঁপাইনবাবগঞ্জের জেলার ডিসি নিয়োগ দেওয়া হলো, তো তাকে রাতারাতি মুখ্য সচিব যে বদলি করে ফেললেন সিরাজুল ইসলাম সাহেব, করে একটা জামাতের ক্যাডারকে ওখানে প্রতিস্থাপন করছে। তাহলে এই প্রতিস্থাপনটা করাটাও তো পত্রিকা আসা উচিত, যে সে হচ্ছে সোশ্যাল ইসলামিক ব্যাংকের একজন কর্মকর্তা ছিল, বিসিএস দিয়ে তার প্রশাসনিক তার যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার, ম্যাজিস্ট্রেসির অ্যাক্টিভিটি যেটা, সেটা কিন্তু তার নাই। একটা ডিসির অন্তত ম্যাজিস্ট্রেসি
রাজস্ব, এগুলো নিয়ে তাদের জ্ঞান নলেজ কিন্তু থাকতে হবে। নাহলে জেলা প্রশাসনে যে শুধুমাত্র ওই জামাত ইসলামের পুলিং এজেন্ট আর প্রিজাইডিং অফিসার এগুলো নিয়োগ দিয়ে একটা ছকে বাঁধা নির্বাচন করবে, এটা কিন্তু হয় না, এটা চলে না। এই জন্য আমি এখন প্রভাবিত করতে 100 প্রভাবিত মানে করা দলীয় কর্মীর মতো কাজ করে। একটা জামাত ইসলাম কবরস্থানে গেলেও যদি সেখানে গ্রুপ করার কোনো সুযোগ থাকতো, সেখানেও তারা গ্রুপ করতো। জামাত ইসলাম হচ্ছে এমন একটা দল, ইসলামী ছাত্র শিবির এমন একটা দল, এরা বিশ্বের যেখানেই থাকুক তারা দলের ফান্ডে টাকা দেয় এবং মৃত্যুর আগ পর্যন্ত তারা দেয়। ইয়ানত তাদেরকে দিতেই হবে, দেওয়াটা বাধ্যতামূলক, এবং তারা দলের কাজ করতে বাধ্যতামূলক। তাদের কাজের ফাঁকে কতটুকু অংশ কোথায় কোথায় তারা কাজ করবে এটাও কিন্তু তাদের পূর্ব নির্ধারিত থাকে, এবং তাদের গঠনতান্ত্রিক ভাবে কাজ কিন্তু ভাগ দেয়া থাকে। তাহলে আমি এখন মুখ্য সচিবকে বলতে চাই যে জেলা প্রশাসক দেয়া হলো চাঁপাইনবাবগঞ্জের শেখ হাসিনার অধিদপ্তরের একজন প্রভাবশালী আমলাকে, তাহলে এখন যে জামাতের একজন প্রভাবশালীকে রাতের বেলা অর্ডার করে আপনি তাকে সরাচ্ছেন আর একটাকে প্রতিস্থাপন করছেন, তাহলে আমরা যাবোটা কোথায়? কোন জামাত ইসলামের যেখানে যেখানে কেন্দ্রীয় নেতা আছে সবগুলাই দেখেন এইভাবে পোস্টিং তারা দিয়ে দিচ্ছে। তাহলে এইটা কি নির্বাচনকে প্রভাবিত করার একটা আলামত? ব্যালট বাক্স ছিনতাই একরকম, ছাপ্পা সিল মারা একরকম দেখা যায়, কিন্তু জেলা প্রশাসক উনার হাতে কত কি ক্ষমতা আছে দেখেন। ওনার আপনার পুলিং অফিসার, নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগ দেওয়া, ট্রেনিং দেওয়া, প্রশিক্ষণ দেওয়া, জিনিসপত্র বোঝানো, আমানত, জনগণের ভোটার তালিকা মালিকা, তারপরে হচ্ছে প্রতীকের তালিকা, বাক্স, সবকিছু। তাহলে এইরকম একটা জেলা প্রশাসকের রাতের বেলা ট্রান্সফার করে তাকে একবারে কালকের ভিতরে পোস্টিং, হেড অফিসের ফোন, এটা তো অবশ্যই যে যেখানে আছে সে সেখানে থাকবে। এবং জামাত ইসলামের কোন ডিসি চাঁপাইনবাবগঞ্জ জেলার লোক চায় না, এটা চাঁপাইনবাবগঞ্জের ভোটার হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে আমি বলে গেলাম। একটু জানতে চাই আপনার কাছে যে এই যে ডিসি নিয়োগ দেওয়াটা তো জামাতের এখতিয়ার না, এটা তো সরকার থেকে। জামাতের যে লোকটা জামাতের বসে আছে আমলা হয়ে, তার কাছে জামাত যেটা বলবে সে করতে বাধ্য 7 মিনিটে, সে রাত 12টার সময় হোক আর রাত 3টার সময় হোক, সে করতে বাধ্য। মানে এটা তো সরকার থেকে দেয়া হয়। সরকার কিসের? সরকার বলে কিছু আছে নাকি এখানে? এখানে সরকার করতে যে এনসিপি এবং জামাত ইসলাম সরকারকে চালাচ্ছে। সরকার কোথায় দেখলেন? আমি তো দেখলাম না। আইন শৃঙ্খলা পরিস্থিতিতে সরকার দেখলাম না, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আমি সরকার দেখলাম না, রাজনৈতিক ক্যাচাল ফ্যাসাদ মেটানোতে আমি সরকার দেখলাম না। তারপরে হচ্ছে আপনার অর্থনীতিবিদ এখানে আছেন, সংস্কার কমিশনের খাবার বিল হয় 80 লক্ষ টাকা, আবার সেটা বাড়ায় করা হয় 5 কোটি টাকা। এগুলো যখন আমরা পত্রপত্রিকা ইউটিউবে দেখি, সরকার আছে বলে তো আমার মনে হয় না। একটা অর্থনীতিবিদ প্রথমটা কি? প্রথমটা হচ্ছে তাকে হচ্ছে মিতব্যয়ী হতে হবে, 1 টাকা দিয়ে 5টা কাজ করতে হবে। জিয়াউর রহমান কি করছিল? চা ছাঁকনি, চায়ের ভিতরে চা দিয়ে ফুটাতে যে এতগুলো চা নষ্ট হয়, তখন উনি বললেন না, এটা চা অপচয় হচ্ছে। তাহলে কি করতে হবে? টি ব্যাগ করতে হবে, টি এর সীমিত চা থাকবে, 1 কাপ পানিতে যতটুকু চা দরকার ততটুকু করতে হবে। তার বাসায় চা বানানোর কাজের মেয়ের সিস্টেম দেখে সে অর্থনীতির চিন্তাটাও তার মাথার ভিতর ছিল, এবং সে তখন টি ব্যাগ করলো, এবং এইটা কিভাবে বিদেশে বাংলাদেশের অপব্যয় বন্ধ করে বিদেশে পাঠানো যায়, বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়, সেটা সে হচ্ছে করছে। তাহলে এখন অর্থনীতিবিদ হয়ে যদি মিতব্যয়িতা না থাকে, খাবার বিল 80 কোটি টাকা, লক্ষ টাকায় বা হবে কেন, আর সেটা 5 কোটি টাকায় উত্তীর্ণ হবে কেন? আর আলী রিয়াজের কাছে দেশে দায়বদ্ধতা কি? গণতন্ত্রের কি দায়বদ্ধতা আছে যে তাকে সংস্কার কমিশন করতে যে সে একটা চিটিং বাটিং করে মানুষের কাছে একটা ফ্রড জিনিস উপহার দিল, সেটা নিয়ে বিতর্ক হলো, স্বাক্ষর দিল, অথচ যেটা ছিল না সেটা ঢুকালো, যেটা ছিল না আছে সেটা আবার কর্তন করা হলো। সেই রকম একটা লোককে একজন প্রধান উপদেষ্টার কর্মচারী নিয়োগ দেওয়া, কর্মকর্তা নিয়োগ দেওয়া, এত দায়বদ্ধতা কি? সরকার আছে, এ তো বেতন ভাতা খাওয়ার সরকার, সব বিদেশ থেকে এনজিও কর্মীরা এক একটা এজেন্ডা নিয়ে আসছে এবং বাংলাদেশকে গিনিপিগ মনে করতেছে। শেখ হাসিনা 15 বছর জনগণকে, রাজনৈতিক সংগঠনগুলোকে গিনিপিগ মনে করে যা করে গেল, তার পুনরাবৃত্তি সরকার করছে খুব ঠান্ডা মাথায়। অরাজনৈতিক, যার কারণে আমাদের বুঝতে একটু সময় লাগছে। একটু জানতে চাই এবং বুঝতে চাই আপনার কাছে যে জামাতের নায়েবে আমির ডক্টর আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি কিন্তু বলেছেন যে সরকার একটি দলের কাছে নত হয়ে গেছে বা ঝুঁকে পড়েছে, কিন্তু আপনি বলছেন যে এনসিপি এবং জামায়াত চালাচ্ছে সরকার। মানে কিন্তু তিনি আবার যে বলছে যে সরকার একটি দলের কাছে, মানে বিএনপির কাছে ঝুঁকে পড়েছে। জুলাই সনদ, তাদের গণভোটটা তারা আগে চেয়েছিল, গণভোটটা ভোটের দিন দিচ্ছে, গণভোটটা ভোটের দিনকেই রাখছে, এই কারণে তারা মনক্ষুণ্ণ হয়েছে জামাত ইসলামের নেতারা। আপনি বলেন তো যে এই যে আবু তাহের আর হচ্ছে গোলাম পারওয়ারের যে বডি ল্যাঙ্গুয়েজ, এ তো ওবায়দুল কাদের ফেল হয়ে গেছে। এবং বাংলাদেশের ইতিহাসে এইরকম বডি ল্যাঙ্গুয়েজ, এইরকম একমাত্র 71-এর মুক্তিযুদ্ধের সময়
আমরা সিনেমা নাটক নোবেলে দেখি আর বাবাদের কাছে গল্প শুনেছি যে মুক্তিযোদ্ধাদের ধরায় দেওয়ার জন্য এরকম বডি ল্যাঙ্গুয়েজ তারা ব্যবহার করতো। উনি যে কথাগুলো বলেন এই কথাগুলোতে রীতিমতো অশোভন এবং মানুষের প্রেস্টিজে লাগার মতো, যে সোজা আঙ্গুলে ঘি না তুললে ব্যাকা আঙ্গুলে ঘি তুলবো। ঘি এমন একটা জিনিস, আপনি আঙ্গুল ব্যাকা করলেও যতটুকু উঠবে, সোজা করলে তাই উঠবে। এটা কিন্তু কোনো শক্ত সামর্থ্য জিনিস না, ওই একভাবে একই পরিমাণ উঠবে। চামচ দিয়ে আপনি তুলেন, ছোট চামচ বড় চামচ বেশি আপনি ভাগে পাবেন। তারপরে হাঙ্কি বাঙ্কি, রাজনীতির ভাষা কি হাঙ্কি বাঙ্কি। তারপর আমাদেরকে আবার বলে এতদিন কোথায় ছিলেন। আমিও প্রশ্ন করতে চাই, আপনি কোথায় ছিলেন? আপনার শিশির মণি সাহেবরা কোথায় ছিল? যুদ্ধ অপরাধীতে এতগুলো লোককে ফাঁসি দেওয়া হলো, আমি যে কোর্টের বারান্দায় কখনো দেখি নাই যে জামাত ইসলামের নাম দিয়ে কোনো আইনজীবী শিশির মণিদের মতো বিখ্যাত আইনজীবীরা হচ্ছে লড়াই করছে, আমি তো তাকে দেখিনি। আমি তো কোনো টকশো তাদেরকে দেখিনি। আজকে টকশোয় মারমুখী হয়ে যায় তারা, এবং এমনভাবে তারা উত্তর, এবং পারলে অ্যাঙ্করকে তাদের মন মতো প্রশ্ন আর তারা তাদের মন মতো উত্তর দিতে চায়। তো এই বডি ল্যাঙ্গুয়েজ ওই 71 সালে দেশের লোক দেখছে, আর এ প্রথম দেখছে। আর দ্বিতীয় ব্যাপার হচ্ছে সবসময় অন্তর্বর্তীকালীন সরকার আসলে এরা চাপ প্রয়োগ করে। যেমন ধরেন আপনি 86 সালের ভূমিকাটা কি, এটাও তো গেজেট হওয়া দরকার বাংলাদেশের। 71-এর মুক্তিযুদ্ধে তাদের ভূমিকাটা কি, এটাও তো বাংলাদেশের গণভোট হয়ে গেজেট হওয়া দরকার। তারপরে আপনি এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, এটাও তো গেজেট হওয়া দরকার। 96 সালে আবার ধরেন আন্দোলন করলো বেগম খালেদা জিয়ার আঁচলের তলে এসে, আবার 2001 সালে নির্বাচন করলো ধানের শীষ প্রতীক নিয়ে। ধানের শীষ কত ভালো, এখন তারা বলে কি ধান কাটা হবে, নৌকায় তোলা হবে, দাঁড়িপাল্লায় মাপা হবে। মোটেও না, ধান কাটা হবে, ট্র্যাক্টর পাওয়ার টিলারে তোলা হবে এবং ডিজিটাল নিক্তিতে মাপা হবে। এটাই হচ্ছে বাংলাদেশের বাস্তবতা। এই জন্য ওই পুরাতন দিনে নৌকায় তোলাতুলির আর কোনো ঝামেলা নাই, কারণ এখন নদী ডাঙা, পুরো বালি, আপনি পানি খুঁজে পাবেন না, পানির জন্য হাজার। ওই যে আজকে দেখেন চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁধের ন্যায্য হিস্যার জন্য প্রায় লক্ষাধিক লোক সমাবেশ করতেছে, এবং প্রধান অতিথি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত হয়েছে। তো এইগুলো হচ্ছে বাস্তবতা, এই জন্য ওনাদের কথার কোনো বাস্তবতা নাই। আর প্রশাসন, শিবিরের প্রশাসন, জামাতের প্রশাসন, কেউ বুঝুক না বুঝুক আমি বুঝতে পারি ভাই, তাদের প্যান্ট পরা, তাদের গেট আপ, তাদের পোশাক আশাক, এভরিথিংস আমি বুঝি। 86 সাল থেকে এটা নিয়ে গবেষণা করছি, এটা নিয়ে অনুসন্ধান করছি, এটাই আমার সম্মুখে ঘটছে, এটাকেই আমি প্রতিরোধ করার চেষ্টা করেছি। ধন্যবাদ। আমি আপনার কাছে আরও একবার আসবো। জনাব ফিরোজ, আমি আপনার কাছে একটু আসতে চাই। গত বৃহস্পতিবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা। তিনি গণভোটের একটি সিদ্ধান্ত দিয়েছেন, সংস্কার কিভাবে হবে সেটিও বলেছেন। এই ভাষণের পরে কিন্তু বিএনপি জামায়াত দুদলই কিন্তু তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন। বিএনপি বলছেন যে নিজের সই করা জুলাই সনদ লঙ্ঘন করেছেন প্রধান উপদেষ্টা, আর জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই প্রধান উপদেষ্টার এই ভাষণ রাজনীতিতে আরও সংকট বাড়াবে। আপনার কাছে কি মনে হয় যে রাজনীতিতে ভবিষ্যতে আরও সংকট বাড়তে যাচ্ছে কিনা? হ্যাঁ, এটা তো পরিষ্কার বাড়তে যাচ্ছে, কারণ নির্বাচন হবে, এর মধ্যে আবার গণভোট কেন? এটা তো একটা প্রশ্ন। এক নির্বাচনের মধ্যে আপনি আর এক নির্বাচন ঢুকছেন, এবং যে সাবজেক্টটাও খুব এলোমেলো জটিল। সেটা সেদিন দেখলাম যে একজন রাজনীতিক ববি হাজ্জাজ বলল যে আমরা 8 মাসও তো বুঝতে পারলাম না রাজনীতিকরা যারা দেশ চালাবে, মানে অধ্যাপক আলী রিয়াজকে প্রতিটা বিষয় ব্যাখ্যা করে করে তাকে যেখানে এক্সপ্লেন করতে হলো, এবং অনেকে বুঝলো অনেকে বুঝলো না, সেখানে সাধারণ মানুষ এই বিষয়গুলি বুঝে মানে গণভোটে হা না দেবে 4টা বিষয়কে একত্রিত করে একটা বিষয়, এবং তার মধ্যে অসংখ্য বিষয় ঢুকে আছে। এটা একটা মানে একটা গণতামাশায় পরিণত হয়েছে এই গণভোটটা, আমি বিশ্বাস করি। কারণ ওই নির্বাচনের দিন গণভোটের দিন ফিক্সড করা মানে হচ্ছে গণভোটের আসলে এটা অটো মৃত্যু হয়ে গেছে, এটা একটা সমাধি হয়ে গেছে, এটা বোঝা গেছে। কিন্তু যেটা হয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মতভেদ পার্থক্য থাকলো, কারণ এটা অনেকটা জানি না ইউনূস সরকার এটা ইচ্ছা করে করলো নাকি অটোমেটিক হয়ে গেল। কারণ বিষয়টা তো রাজনৈতিক বিষয়বস্তু, যেটা ঐক্যমত্য কমিশন সমাধান করতে পারেনি, ইউনূস সরকার সমাধান করতে পারেনি, রাজনৈতিক দলকে 1 সপ্তাহের জন্য দেয়া হলো, রাজনৈতিক দলগুলো সমাধান করতে পারেনি। যখন রাজনৈতিক ইস্যুতে রাজনৈতিক দলগুলো সমাধান করেনি, তাহলে আবারও সেই প্রমাণ হলো রাজনৈতিক দলগুলো ব্যর্থ, তারা নিজেরা আলাপ আলোচনা করে সমাধান করতে পারে না। আপনি এই তিক্ততা, এই বিরোধ নিয়ে আপনি একটা নির্বাচন করবেন, নির্বাচনের পরে একটা পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টে কিভাবে আপনি মানে সৌহার্দ্য ভ্রাতৃত্ব আপনি আশা করা সম্ভব না। তো ফলে এটা কিন্তু বড় ধরনের একটা বিরোধের যে বীজটা কিন্তু বপন হয়ে গেল। এখন এই আস্তে আস্তে গাছ বড় হবে,
ওই নির্বাচনের মধ্য দিয়ে এবং নতুন সংসদের মধ্য দিয়ে। আমি আপনাকে আজকে এটা বলে রাখি, যদি কালের কণ্ঠে কখন আসতে পারি, সেটা হলো এই যে জুলাই সনদে কিচ্ছু হবে না। বিএনপি তার যে সংস্কার সেগুলি বাস্তবায়নের চেষ্টা করবে। ফলে জুলাই সনদের মৃত্যু হয়েছে, গণভোটের মৃত্যু হয়েছে, এটা আপনি লিখে দিতে পারেন। এটা নিয়ে আর এগোবে না। কেন এমন মনে হলো যে জুলাই সনদের মৃত্যু হয়? জুলাই সনদের অনেক বিষয় তো বিএনপির 31 দফার মধ্যে আছে। তো বিএনপি কি জুলাই সনদের বিষয় ইমপ্লিমেন্ট করতে যাবে? সে তো তার ইস্যুগুলো ইমপ্লিমেন্ট করলেই তো অটোমেটিক জুলাই সনদের বিষয় চলে আসলো। এটা তো হবে না। একটা রাজনৈতিক দল তো নির্বাচন করে আসে তো অন্যের কারোর এজেন্ডা বাস্তবায়নের জন্য না, তার নিজের এজেন্ডা বাস্তবায়নের জন্য। সুতরাং সে কেন ওই সেখানে জামাত কি বললো, এনসিপি কি বললো, অন্য রাজনৈতিক দল কি বললো, সে মনে করবে যে এইটা করা দরকার। দেখেন, অনেক মৌলিক বিষয় তো মানে বিএনপির 31 দফার মধ্যেই আছে। তা আগে 31 দফা করতে করতেই তো 5 বছর চলে যাবে। তারপরে তার নিজেরটা থুয়ে কি অন্যটা করবে নাকি? যদিও জুলাই সনদ স্বাক্ষরের একটা নৈতিক দিক আছে, সে বলবে যে এই জুলাই সনদের অনেকগুলো বিষয় আমাদের মধ্যে আছে, তা আমাদের মধ্যে যেগুলি আছে সেগুলি আমরা আইন প্রণয়ন করি। আপনি যেটা বলছেন যে 5 বছর সময় লাগবে, প্রধান উপদেষ্টা বলেছেন, কিন্তু যে 270 দিনে কিন্তু একটাই ছিল, এখন বলছে 180 দিন থাকবে না। 270 100 আপনি নির্বাচনটা হইতে দেন, যদি হবে কিনা জানি না। যদি হয়, তারপরে পার্লামেন্ট হওয়ার পরে এই যা আছে ওই যে কি ইরেজ হয় না কি যেন অটোমেটিকভাবে জাস্ট একটা বাটনের টিপ হবে, সব বুঝে যাবে। আপনি ভাই আর 2টা সপ্তাহ পরেও যদি আমি আসি, দেখেন গণভোট আর জুলাই সনদ নিয়ে কোনো আলোচনা আছে কিনা। এই আলোচনা শেষ, এই চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। জাতির উদ্দেশ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণের মধ্য দিয়ে জুলাই সনদ গণভোটের চ্যাপ্টার শেষ। আপনি ঢাকার যে কোনো নির্বাচনী এলাকায় যান, ঢাকার বাইরে, সেখানে দেখবেন যে ওই প্রার্থী সেই প্রার্থী। বিএনপি নিজেদের মধ্যেই মারামারি করে শেষ করতে পারতেছে না কে প্রার্থী হবে কে প্রার্থী হবে না। তারপরে তো আবার ফাইট করতে হবে তার জামাত বা অন্য প্রার্থীদের সঙ্গে। পুরো আলোচনায় যদি আপনি কোনো পাড়া মহল্লা, গ্রামে গঞ্জে, হাটে বাজারে, সেখানে কি আলোচনা হয় কি প্রার্থী সংসদ নির্বাচন নিয়ে নাকি গণভোট জুলাই সনদ নিয়ে? এইগুলি শোনেন, এগুলি ড্রয়িং রুমে মানায়। ওই যে ফরেন সার্ভিস একাডেমিতে ওই সোনারগাঁ হোটেলের চা নাস্তা খাইতে খাইতে আলোচনা চলে। এগুলি আমরা শিক্ষিত লোকজন আলোচনা করে, পাবলিকের মধ্যে এনে আপনারা এখান থেকে নিচে নামেন, সাধারণ মানুষকে জিজ্ঞাসা করেন তো জুলাই সনদ গণভোট নিয়ে আপনার কি চিন্তা, সে তো হা করে থাকবে। আর আপনি যদি বলেন যে আপনার এলাকায় এমপি কে হইতেছে, সে চট করে নাম বলবে, কে জিতবে সে চট করে বলবে, কে হলে ভালো হয়, ওইটা সে উত্তর দিতে পারবে। কিন্তু গণভোট নিয়ে উত্তর দিতে পারবে না, জুলাই সনদ নিয়ে উত্তর দিতে পারবে না। জনগণের মধ্যে কি এই আগ্রহ নেই? আপনি তো ভাই এটা তো বোঝানোর জন্য তো এটা তো একটা প্রসেসের ব্যাপার। আপনি একদিনে আপনি আমেরিকার সংসদ, পশ্চিমা সংসদ আপনি কায়েম করবেন, আপনার যেখানে গণতন্ত্রী প্র্যাকটিস হয় না, ভোটই হয় না, ভোট কাস্ট হয় না, ভোট কাউন্টিং হয় না, যে দেশে, সে দেশে আপনি আপার ক্লাস, লোয়ার ক্লাস, পার্লামেন্টের বলছি, উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ, এই সমস্ত জটিল বিষয়, প্রধানমন্ত্রীর ক্ষমতার মেয়াদ, এগুলি কি বলছে? একজন যদি ভালোবাসে, সে তো ডক্টর ইউনূসকে বলে 50 বছর থাকতে, তার যে ভোট দেবে তো তাকে বলে তো আপনি 100 বছর থাকেন। এই বিষয়ে আমি আপনার কাছে আরো একবার আসব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ মাহাদী। আপনাকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। আমি আপনার কাছে একটু আসতে চাই, সম্প্রতি প্রধান উপদেষ্টার ভাষণে এনসিপি থেকে প্রতিক্রিয়া দেয়া হয়েছে। গতকালকে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে জুলাই সনদ তরকারির বাটির মতো হয়ে গেছে, সরকার এই বাটি থেকে এক চামচ বিএনপিকে দিয়েছে এবং আরেক চামচ জামায়াতকে দিয়েছে। একটু জানতে চাই যে এনসিপিকে কেন 1 চামচ দিতে চাইলেন না প্রধান উপদেষ্টা? ধন্যবাদ। আমরা এই আদেশের ব্যাপারে আমাদের বক্তব্য অফিসিয়ালি আমরা জানিয়েছি। আমরা বলেছি যে এই আদেশের মধ্যে যে অস্পষ্টতাগুলো রয়ে গেছে এগুলো স্পষ্ট করতে হবে। কারণ জুলাই সনদটাকে আমরা পরবর্তীতে যখন বাস্তবায়নের দিকে নিয়ে যাব, আমরা যেই জায়গাগুলো নিয়ে গত 1.5 বছর যাবৎ কথা বলে আসছি, ঐক্যমত্য কমিশনে সবগুলো রাজনৈতিক দল মিলে যে জায়গাগুলোতে একমত হয়েছে, সেগুলো আসলে পরবর্তীতে কীভাবে বাস্তবায়ন হবে এইটার ব্যাপারে একটা স্পষ্টতার প্রয়োজন ছিল। দ্বিতীয়ত, নোট অফ ডিসেন্টগুলোকে আসলে কোন জায়গায় রাখা হচ্ছে, আমরা সবচেয়ে বেশি প্রতিক্রিয়া জানিয়েছি এবং আপত্তি জানিয়েছি সেই জায়গাটাতেই, যে নোট অফ ডিসেন্ট সহ এই যে একটা ভাষা ব্যবহার করা হলো যে প্রক্রিয়া সহ অনুমোদন দেয়া হবে বা বাস্তবায়ন করা হবে, তো সেটা আসলে এতটাই ভেগ বা অস্পষ্ট রয়ে গেছে যে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন তারা তাদের মতো করে ব্যাখ্যা করে এটাকে
তাদের মতো করে বাস্তবায়নের দিকে নিয়ে যেতে পারবেন। হতে পারে যে জুলাই সনদ নিয়ে ফিরোজ ভাই যে কথাটা বললেন, যে জুলাই সনদ নিয়ে আমরা যে আশঙ্কাটা করছি, সেই আশঙ্কার জায়গায় হয়তো আমরা আবার মানে একটা পুনরাবৃত্তি দেখতে পারবো, যে 90-এর জোটের 3 জোটের রূপরেখার মতো আবারও রাজনৈতিক একটা প্রতিশ্রুতি, আবারও জনগণের স্বপ্নভঙ্গ, আবারও অভ্যুত্থানের স্বপ্নভঙ্গ, এই জায়গাটায় আমরা আবার ফিরে যাওয়ার একটা আশঙ্কা তৈরি হয়। তবে আমি একটু এই জায়গায় অ্যাড করি, আমি দ্বিমত করছি, বিনয়ের সাথেই দ্বিমত করছি ফিরোজ ভাইয়ের সাথে। তিনি বললেন যে বাংলাদেশের মানুষ আসলে গণভোট বোঝে কিনা বা সংস্কার বোঝে কিনা। সেই কথা যদি আমি বলি, তাহলে বাংলাদেশের মানুষ তো আমলাতন্ত্র অনেকে বোঝে না। আপনি যে রিক্সাওয়ালাদের কথা বা যেই নিম্নবিত্ত শ্রেণীর কথা বলছেন, খেটে খাওয়া দিনমজুরদের কথা বলছেন, তাদের কয়জন বাংলাদেশের এই রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে জ্ঞাত? তাদের কয়জন বাংলাদেশের পুরো সিস্টেমটা সম্পর্কে, এই যে আমাদের আমলাতন্ত্র, এই যে ঘুণে ধরা আমলাতন্ত্র, এটা সম্পর্কে কয়জন জ্ঞাত? তাহলে এইটা সংস্কার নিয়ে আপনি কি কথা বলবেন না? এটা সংস্কার কি প্রয়োজন নাই? মানুষ বুঝে না। এটা আসলে ওইটা থেকে বাঁচা বা দায় সারার কোনো এক্সকিউজ হইতে পারে না। আপনার ওই জায়গার ভিতর দিয়ে যেতে হবে। আপনি নেপালের দিকে দেখেন, একটা গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে কিন্তু তারা গেছে, তারা কিন্তু নতুন সংবিধানের দিকে তাদের যেতে হয়েছে। আপনি এখন যদি ৭২-এর সংবিধানকে টিকিয়ে রাখার জন্য, পুরাতন ইস্টাবলিশমেন্টকে টিকিয়ে রাখার জন্য যেই চেষ্টা ২৪-এর ৫ই আগস্ট থেকে নিয়ে ৮ই আগস্ট পর্যন্ত করা হয়েছে, চুপ্পিকে টিকিয়ে রাখা থেকে নিয়ে শুরু করে ডক্ট্রিন অফ নেসেসিটি, আমরা যে বিষয়গুলো দেখেছি, তারই একটা পুনরাবৃত্তি আমরা দেখলাম যে এই আদেশ জারির মাধ্যমে আবার হলো। এই আদেশের মাধ্যমে আমরা চেয়েছিলাম যে জুলাই সনদ বাস্তবায়নের একটা অঙ্গীকার মানুষের কাছে স্পষ্ট হবে, যে নোট অফ ডিসেন্টের যেই জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলো একমত হতে পারছে না, সেই জায়গাটায় প্রধান উপদেষ্টার দায়িত্ব নিয়ে তিনি তার রায় সিদ্ধান্ত জানিয়ে দিবেন। কিন্তু সেখানে প্রথম ভুলটা তিনি করলেন, যে এটা আবারও রাষ্ট্রপতির মাধ্যমে, চুপ্পুর মাধ্যমে এটা জারি করা হলো। এর মাধ্যমে বাংলাদেশের গণ অভ্যুত্থানের যে লেজিটিমেসি, গণ অভ্যুত্থান ডক্টর ইউনূসকে যে লেজিটিমেসি দিয়েছে, পরবর্তীতে জুডিশিয়ারিতে আবার যখন এটা চ্যালেঞ্জ হবে, আমাদের আলোচনাটা শুরুই হবে সেখান থেকে। অথচ আমরা বারবার বলেছি যে এই যেহেতু জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছেন, তার উচিত ছিল, ওনার দায়িত্ব ছিল এই লেজিটিমেট জায়গা থেকে তার এই আদেশটা জারি করা, এবং পরবর্তীতে এই গণ অভ্যুত্থানকে লেজিটিমেট ধরে নিয়েই আমরা আলাপটা সামনে আগাতে পারতাম, এবং পরবর্তীতে এটা চ্যালেঞ্জের মুখে পড়তো না। এবং শেষ এই কথাটা, আরেকটা কথা আমি বলবো, যে ক্ষমতায় যেই আসুক, অনেক রকম প্রেডিকশন দেয়া হচ্ছে, কিন্তু এখানে পদ্ধতিগত যে সংস্কারের পার্থক্যটা আছে, আমি বলবো দিস ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। আমাদের মধ্যে যদি এই মতো পার্থক্যগুলো না থাকতো, তাহলে তো আমরা সবাই একটা দল হয়ে যেতাম। আমরা বলছি যে বাংলাদেশটাকে এক একটা দল এক একভাবে বলছি যে সংস্কারের রাস্তাটা এটা। আমরা বিএনপির ৩১ দফা দেখেছি, তারা সংস্কারের রাস্তাটা এটা মনে করেছে, সেখানে উচ্চকক্ষের কথা ছিল। কিন্তু যখন রাজনৈতিক মতবিরোধের জায়গায় চলে আসলো বিষয়গুলো, আমরা দেখলাম যে এই উচ্চকক্ষ নিম্নকক্ষের পিয়ার নিয়ে গত ১.৫ থেকে ২ মাস ৩ মাস পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক উত্তাপ ছড়ানো হলো, বিভিন্ন রকম মানে আলোচনাকে আরেক দিকে ডাইভার্ট করার চেষ্টা করা হলো, বিভিন্ন রকম নেগোসিয়েশনের জায়গা নিয়ে যাওয়া হলো। আমরা মনে করি যে বাংলাদেশ, এনসিপি মনে করে, বিশ্বাস করে যে বাংলাদেশকে যদি আমরা একটা সংস্কারের রোডে না উঠাতে পারি, যেই রাস্তায় আমরা যেতে চাচ্ছি, যেই পথে আমরা যেতে চাচ্ছি, সেই রাস্তায় যদি আমরা না উঠাতে পারি, আবারও গণ অভ্যুত্থান হবে। বাংলাদেশের মানুষ যদি দেখে যে এই এত রক্ত দেওয়ার পরেও তাদের মুক্তি আসেনি, তাহলে কিন্তু বাংলাদেশের মানুষ এই শোষণের ভিতরে, এই জুলুম নির্যাতন নিপীড়নের ভিতরে আবার দ্বিতীয়বার পুনরাবৃত্তি হবে না। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে গণ অভ্যুত্থানের পরে যেই গগনচুম্বী আকাঙ্ক্ষা মানুষের মধ্যে জন্ম নিয়েছিল, সেই আকাঙ্ক্ষার জায়গা থেকে কিন্তু মানুষ যাদেরকেই দেখেছে যে তারা বিট্রে করেছে, এবং যাদেরকেই মনে হয়েছে তার গণঅভ্যুত্থান বিরোধী, মানুষ কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। আবারও যদি ক্ষমতায় আসার পর মানুষ মনে করে, জনমানুষ যদি মনে করে, জনগণ যদি মনে করে যে তারা গণঅভ্যুত্থানের বিরুদ্ধে যাচ্ছে, তখনও কিন্তু একটা প্রতিরোধের মুখে পড়বে। বাংলাদেশের মানুষ জবাবদিহিতার ঊর্ধ্বে এবং স্বচ্ছতার ঊর্ধ্বে, অ্যাকাউন্টেবিলিটির ঊর্ধ্বে আর কারো হাতে একচ্ছত্রভাবে ক্ষমতা দিবে বলে আমরা বিশ্বাস করি না। যে একটু জানতে চাই আপনার কাছে, যে এই গণ অভ্যুত্থানকে একটি দেশে বারবার হয়, বা আপনি গণ অভ্যুত্থানের মাধ্যমেই যে সরকারের পতন সবসময় হবে, ব্যাপারটা এরকম না। দেখেন, বাংলাদেশের জনগণ যদি অনাস্থা প্রকাশ করে, তাহলে আমরা এখন যে প্রেডিকশন দিচ্ছি নির্বাচনের সময়, সেই প্রেডিকশন ঠিক নাও থাকতে পারে। ৯১-এর নির্বাচনের আগে আমরা জানি যে তখন একটা দল ক্যাবিনেট পর্যন্ত সাজিয়ে বসেছিল, প্রস্তুতি নিয়ে রেখেছিল, তারা সংসদে আসছে, তাদের মন্ত্রী কে হবে না হবে এটা তাদের প্রস্তুতি ছিল। কিন্তু আমরা কিন্তু ৯১-এর নির্বাচনে ভিন্ন পরিস্থিতি, মানুষ কিন্তু বিএনপিকে ক্ষমতায় এনেছিল ৯১। তো সেরকম একটা বাস্তবতার ভিতর দিয়ে যে আমরা এখনো যাচ্ছি না,
আপনি এটাকে কিভাবে নিশ্চিতভাবে বলবেন? আপনি যখন দেখবেন যে একজন জনপ্রিয় নেতা উনি যখন সোশ্যাল মিডিয়ায় একটা বক্তব্য দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে এই বক্তব্যটাকে মানুষ একসেপ্ট করছে না। এখানে সাধারণ রিয়্যাক্টের চেয়ে হাহা রিয়্যাক্টের সংখ্যাটা বেশি। আপনার এই মানে ডেমোগ্রাফিক ডিভিডেন্ড যেটা হচ্ছে, এই যে মানে পরিবর্তনটা এসেছে, আমাদের চিন্তার যে পরিবর্তন এসেছে, আমাদের প্রজন্মগত রূপান্তর যে হয়েছে, এটাকে যদি আপনি স্বীকার না করেন তাহলে তো অবশ্যই এখানে ভিন্ন একটা মানে পরিস্থিতি আপনাকে ফেস করতে হবে। এমন কিছু আসতে পারে, আমি বললাম যে প্রেডিকশন আমরা যেটা করছি তার ভিন্ন কিছু ঘটে যেতে পারে। এবং যদি এটা এই নির্বাচনে নাও হয় এবং নির্বাচন পরবর্তী সময়ে মানুষ যদি মনে করে যে না আমাদের মুক্তি হয়নি, তখন সেটা গণ অভ্যুত্থানের মাধ্যমেই যে সরকারকে হটাতে হবে ব্যাপারটা সবসময় এরকম না। ভিন্ন উপায়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন দানা বাঁধতে পারে, ক্ষোভ উঠতে পারে। মানুষ যদি মনে করে যে তারা আবারও ইনসাফ বঞ্চিত হচ্ছে, তারা আবারও জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছে, সেই জায়গাটায় আসতে পারে। পাপি আপা আপনার কাছে একটু আসতে চাই। আশরাফ মাহাদী যেটা বলছিলেন যে আবারও 90-এর মতো হতে পারে, মানে চলমান প্রেক্ষাপট অনুযায়ী তিনি বলছেন, আপনার কাছেও কি এইরকম কোনো আশঙ্কা দেখছেন কিনা? আচ্ছা, আশঙ্কার কথা তো আমি পরে বলতেছি, তার আগে আমি একটা বলি। জুলাই আগস্টের যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান নিয়ে আপনি দেখবেন গতকাল রাত্রি 1:30টার সময় মুনতাসির মাহমুদ নামে সাম্প্রতিক বহিষ্কৃত হওয়া এনসিপি থেকে সে একটা 2 ঘন্টার মতো একটা লাইভ সে দিছে, এবং সে লাইফে সে একবারে সমস্ত কিছু স্পষ্ট করছে। তো এই যে লাইফে সে যেটা বলছে, এনসিপিকে রাজনৈতিক সংগঠন যেহেতু এনসিপি, তাহলে এনসিপির সবার আগে দরকার এইটার ব্যাপারে একটা প্রেস নোটের মাধ্যমে তাদের সাংবাদিক সম্মেলন করে এইটার উত্তরটা দেওয়া। কারণ এইখানে মাহফুজ আলমের যে ভাই মাহবুব, এবং সে প্রত্যেকটা তদবির বাণিজ্য থেকে শুরু করে কোন ডিসির কোথায় পোস্টিং হবে, কোন এসপির কোথায় পোস্টিং হবে, ডিআইজি কে হবে, পুলিশ কমিশনার কে হবে, এভরিথিং সে কিন্তু সবকিছু বলেছেন। যে আক্তার হোসেন টাকা খেয়ে পিপি নিয়োগের বিষয়ে, হ্যাঁ সেটা তো সে টোটালি তুলছে, এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে পিপি জিপি যে নিয়োগ, সেইখানে কি পরিমাণ এনসিপির ছেলেপেলেরা দুর্নীতি দুর্বৃত্তায়নের সাথে জড়িত হয়েছে সেটা সে স্পষ্টভাবে কিছু কথোপকথন রেকর্ডিং প্রমাণ সাপেক্ষে সে সেখানে কিন্তু উপস্থাপন করছে। আমার কথা হচ্ছে কি, যে কোনো চেতনাকে নিয়ে, চেতনার প্রতি অশ্রদ্ধাশীল হওয়ার কোনো সুযোগ নাই, চেতনাকে অস্বীকার করারও কোনো সুযোগ নাই। আজকে 71-এর মুক্তিযুদ্ধ, আমাদের ধমনীতে রক্তে শিরা উপশিরায়, লৌহকণিকা শ্বেতকণিকায় এই চেতনা যেভাবে আছে, এইটা মৃত্যুর ছাড়া আমার এই চেতনার তো কোনো বিলুপ্তি সাধন হবে না। তারপরে আমার চেতনার ভিতরে স্বৈরবিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলন এরশাদের এই চেতনাটা, এবং আমি এখানে একজন মানে মাঠে থাকা মানুষ, মাঠকর্মী হিসেবে, যোদ্ধা হিসেবে আমি ছিলাম। তো ওই 9টা বছর যে যুদ্ধের ইতিহাস আমার, এটাও কিন্তু আমি মৃত্যু ছাড়া আমার ভিতর থেকে কিন্তু এটা যাবে না। 15 বছরের এই হাসিনা বিরোধী আন্দোলন, এই আন্দোলনের কামিয়াব লক্ষ্যে আমরা কখনো পৌঁছাতে পারিনি। কেন পারিনি? কারণ বাংলাদেশের কোনো বাহিনী নিরপেক্ষ ছিল না, এবং কোনো রাজনৈতিক দলের, একটা রাজনৈতিক দলের বিপক্ষে আর একটা রাজনৈতিক সংগঠনকে নিরপেক্ষ হওয়ার ক্ষেত্রে তাদের হয়তো সীমাবদ্ধতা ছিল, যার কারণে ধরেন বিভিন্ন প্রেক্ষাপটে এই ছেলেগুলো অনেক আগে থেকে চেষ্টা করছিল। নিরাপদ সড়ক থেকে শুরু করে সেখানে তারা নাজেহাল হচ্ছে, অনেকে নির্যাতিত হয়েছে, বাচ্চা মেয়েগুলোকে ধরে থানায় আটকায় রাখছে, বাবা আমাকে বলছে এগুলা মেয়েদেরকে যদি না বাও মেয়েরা রেপড হবে, ধর্ষিত হবে। আমাদের কানে আছে, অনেক মায়েরা কান্নাকাটি করছে, আমাদেরই বান্ধবী টান্ধবী অনেকে আহাজারি করছে। এরকমভাবে করতে করতে একটা জায়গায় আসছে, এবং এইটা যদি পলিটিক্যাল কোনো প্ল্যাটফর্ম ডাইরেক্টলি না, স্বাভাবিক কারণে তখন এখানে দেশপ্রেমিক সেনাবাহিনী নিরপেক্ষতা দেখাইছে, নিরপেক্ষ ভূমিকার পালনে আমি কামিয়াব লক্ষ্যে পৌঁছাতে পারছি। আমি আজকে রাষ্ট্রপতি চুপ্পুর ভালো নাম না নিয়ে যদি চুপ্পু বলি, বদ্যুদ্দোজা চৌধুরীকে বি চৌধুরী না বলে যদি আরেকটা কিছু বলি, রিয়াজউদ্দিন আহমদকে যদি ইয়েসউদ্দিন বলি, এটা অসম্মানজনক হয়ে যায়। এই জন্য আমার সম্মানের ক্ষেত্রে আমি যখন অন্যের কাছ থেকে সম্মান আশা করব, আমাকে পরিপূর্ণ সম্মানটা প্রদর্শন করতে হবে। রাষ্ট্রপতি যিনি আছেন তাকে পরিবর্তন এনসিপি আর জামাত ইসলাম আর সরকার যদি মনে করে, তারা করে ফেলুক না ভাই। এখান থেকে কোন মহালক্ষ্যে তারা উপস্থাপন হবে, আর রাষ্ট্রপতি তাদেরকে কোন কাজে বাধা দিচ্ছে, এটাও তো পাবলিককে বলা দরকার। রাষ্ট্রের নিরপেক্ষ নাগরিক হিসেবে আপনি যদি আমার কাছে জানতে চান, বিএনপি 31 দফা দিচ্ছে, কারণ বিএনপি বিভিন্ন রাজনৈতিক সংগঠনকে নিয়ে জোট করছে, তাদের দাবি দাবা প্রত্যাশা সমস্ত কিছু 31 দফার ভিতরে আছে। সেটা বিএনপির প্রেক্ষাপট। ব্যক্তি নাগরিক হিসেবে যদি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে পাপিয়াপা আসলে রাষ্ট্রটা কেমন হওয়া উচিত, আমি তো উচ্চকক্ষ নিম্নকক্ষ পিয়ার এগুলোর কোনো প্রয়োজনই বাংলাদেশে নাই। কারণ আমাকে যদি 20 বছর সময় লাগে এগুলি মানুষকে বোঝাতে, না বোঝানোর আগে আমি এটা কামিয়াব লক্ষ্যে কিভাবে পৌঁছাবো? বাংলাদেশের গণভোট,
আজকে যারা, আমি নিজে কখনো কোনো গণভোটে অংশগ্রহণ করিনি, তা আমার বয়স এখন 55, তো 55 বছর বয়সের যতগুলি মানুষ আছে আমরা গণভোটে কেউ অংশগ্রহণ করিনি। শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সেরাটন সোনারগাঁয়ের দামি মানে সুগন্ধিযুক্ত খাবার খেতে যতটা আরামদায়ক এবং তৃপ্তিদায়ক হয়, কিন্তু ওইখানে বসে যে এজেন্ডাগুলো বাস্তবায়ন করার জন্য আমেরিকা, কানাডা, লন্ডনের এজেন্ডাগুলো বাংলাদেশের দিনমজুর, বাংলাদেশের রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি এবং বাংলাদেশের কৃষক, এরা এখনও টিপসই দিয়ে জমি রেজিস্ট্রি করে। এখনও কোনো মামলায় পড়লে যদি সুপ্রিম কোর্টের ক্যাবিনেট দিই, তারা স্বাক্ষর দিতে জানে না, তারা টিপসই দেয়। এই মানুষগুলোর সাথে প্রতারণা করা হয়েছে। এই এত কিছু এজেন্ডা নিয়ে এসে এই মানুষগুলোর বোধের এবং তাদের জ্ঞানের পরিধির বাইরের বিষয়বস্তু কিন্তু এগুলি। এই জন্য আপনি নাগরিক হিসেবে যদি আমাকে ব্যক্তিগত মতামত চান, আমি সিম্পল একটা নিরপেক্ষ, সার্বজনীন নিরপেক্ষ, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা হয়ে থাকবে, এইরকম একটা নির্বাচন আমি এই সরকারের কাছ থেকে আশা করছিলাম। কারণ এরা সবচেয়ে বড় বড় বক্তৃতা দিছে, সব দলকে এরা আঙ্গুল তুলে তুলে জ্ঞান দিচ্ছে, কিন্তু এরা ক্ষমতায় যাওয়ার পর জ্ঞানের পরিধি কলসির তলায় যে পড়ে আসছে, এইটা দেশবাসী কিন্তু এখন টের পাইছে। উপদেষ্টা মণ্ডলী। আচ্ছা, ঠিক আছে, জি, ধন্যবাদ আপনাকে। জনাব ফিরোজ ভাই, আপনি তো পাপি আপার বক্তব্য শুনলেন। তিনি একটি কথা কিন্তু বলেছেন যে রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানিত লোকদেরকে ভালো নামে না ডেকে শুধু একটি নাম এবং চুপ্পু বলে ডাকা। আমি সরাসরি আপনার কাছ থেকে জানতে চাই যে রাষ্ট্রপতিকে এভাবে ডাকা অথবা কতটুকু সমীচীন? না, এটা তো একেবারেই মানে উচিত না আপনার। এটা তো দেখেন, উনি তো কোন আমলে নিয়োগ হয়েছে সেটা বড় কথা না, এটা তো একটা প্রতিষ্ঠান, তাই না? আপনি ওখানে তো শপথ নিছেন, শপথ নিয়ে এসে আপনার একটা ডায়াসে বসে আপনি বলতেছেন চুপ্পু চুপ্পু বলতেছেন। হ্যাঁ, আমার একটা ডাকনাম আছে, তা আপনার সাথে এটা ব্যক্তিগত পর্যায়ে আপনি আমার নাম বলেন, অসুবিধা নেই, ডাকনাম বলেন, হ্যাঁ, দীপু বলেন, কিন্তু আপনি যদি এতে আপনি দীপু দীপু করতে থাকেন তো জিনিসটা তো আমাকে তো একটু খাটো করা হয়। আপনি খাটো করে আপনি নিজে বিশাল বিশাল কর্মসূচি, মানে আদর্শিক বিষয়গুলো বাস্তবায়ন করবেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ তো ঠিক হইতে হবে, মুখের ভাষা ঠিক হইতে হবে। আমরা প্রায়ই, বিশেষ করে তরুণ নেতাদের ব্যাপারে আমি খুবই হতাশ হই। কয়েকজন আছে খুবই ভালো, মানে অনেকেই ভালো, কিন্তু কয়েকজন এমনভাবে তার বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে যেভাবে কথা বলা হচ্ছে। কালকে একজন দেখলাম বলল যে বিএনপি 100 বছরেও গণভোট ঠেকাইতে পারবে না। তো এখন যে গণভোটের অপমৃত্যু হচ্ছে এক ধরনের ওই সংসদ নির্বাচনের দিন, তো ওইটার কি হলো? ওটা কি বিএনপিকে করতে হলো? তা আপনি এই যে বিএনপি 100 বছরও পারবে না, তারপরে এইরকম আরও ল্যাঙ্গুয়েজ। আমি তারপর একটা ভিডিও দেখলাম, অবাক হয়ে গেলাম। ডাক্তার জাহিদ রহমান, মানে সে বোধহয় ক্ষুব্ধ হয়েছে, কথা বলছে, দেখলাম যে একজন তরুণ নেতা মানে সিট থেকে উঠলেও না, বসে বসে পানি খাচ্ছে। পাশে আরেকজন ডাক্তার, তিনিও তরুণ নেত্রী, তিনিও দেখলাম বসে থাকলো, একটা তো সিনিয়র লোক। তারপরে আপনি এখনই যদি সিনিয়রদেরকে আপনি করেন, বিতর্ক করেন, কিন্তু আপনাকে উনি ওই যে ভাইয়াটা যে কথা বলল, উনি তো যথেষ্ট শালীনভাবে কথা বলল, যুক্তি দিয়ে, আপনি যুক্তি দেন, কিন্তু আপনি এমনভাবে করবেন না, তাহলে আপনিও তো একদিন সিনিয়র হবেন, তাহলে আপনার জুনিয়ররা কীভাবে আপনাকে মর্যাদা দেবে? কিন্তু দেখেন, এই সেনাপ্রধানকে উড়ায় দিচ্ছে কথার কথা, তাদের মাথার ঘিলু নাই, হাঁটুতে বুদ্ধি। এই যে সমস্ত বাতচিতগুলো যদি আপনি একটা ওই রকম মর্যাদার জায়গায় যে পোস্টে যে যদি আপনি কথা বলেন, এটা বলা উচিত না। এটাও তো এখন ধরেন, এইটাও যে বলবো, এটা বলতেও কিন্তু ভয় লাগে, যে দেখা গেল এটা শোনার পরে ফট করে মানে আমি অপমানিত হয়ে গেলাম। তো এই শালীনতা, শিষ্টাচার এগুলি শিখতে হবে, যুক্তিতর্ক দিয়ে আপনাকে আগাইতে হবে। আপনি গায়ের জোরে, মুখের জোরে সেই দিন নাই। আর আপনি বলতেছেন যে গণ অভ্যুত্থান কিন্তু বারবার হয় না, মানুষ যখন হতাশ হয়ে যায় তখন কিন্তু চুপসে যায়। এখন কিন্তু সবাই মানুষ ঘরে চলে গেছে। এই মানুষগুলো দেখেন, এই যে রাজনীতির যে একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস 7 দিন সময় দিল রাজনৈতিক দলগুলোকে, আপনি সমাধান করলেন না, নিজেরা বসতে পারলেন না পর্যন্ত, তাহলে আপনি রাজনৈতিক দলগুলো তো কার্যত ব্যর্থ হয়ে গেল এই ইস্যুতে। তা আপনারা নিজেরা সংকটটা সমাধান করতে পারলেন না। আওয়ামী লীগ নাই, শেখ হাসিনা নাই,
তারপরও আপনারা নিজেরা সমাধান করতে পারলেন না। আপনাদেরকে প্রতিদিন যে ওই 8 মাস ধরে ওই হাজিরা দিতে হচ্ছে ট্রাইব্যুনাল, ওই যে ফরেন সার্ভিস একাডেমি, তার প্রধান বিচারপতি হচ্ছে অধ্যাপক আলী রিয়াজ। এটা আপনার জন্য ভালো হলো? আপনারা নিজেরা ঠিকই বলতেন যে 1 থেকে 10 পর্যন্ত এই ব্যাপারে আমরা একমত। এখনই তত্ত্বাবধায়ক সরকার আগে, ভোটটা ঠিক করেন ভাই। আরে আপনি এখানে আসছি তো কথা বলার জন্য, তাই না? আপনি কথা না বলে আপনি আমারে চা খাওয়াইতেছেন, নাস্তা করতেছেন, গল্প গুজব করতেছেন, ওটা তো না। আপনার এই 15 বছরের মূল দাবিটা ছিল আগে নিরপেক্ষ নির্বাচন, তারপরে নির্বাচনটা হলে এখন যারা মানে এই ফরেন সার্ভিস একাডেমিতে কারা আছে, বিএনপি আছে, জামাত আছে, অন্যান্য দল আছে, তারপরে এনসিপি আছে, তারাই তো পার্লামেন্টে যাবে। পার্লামেন্টে যে তারা মানে বাস্তবায়ন করতে পারে না জনগণের আকাঙ্ক্ষা, রাষ্ট্রকে মেরামত করতে পারে না। আপনি শুরুতে কি করলেন? না, ওর তো বিশ্বাস করা যাবে না, ওর তো মানে আওয়ামী লীগের চেয়েও খারাপ, বিএনপি ক্ষমতা গেলে কিছুই করবে না। তাহলে আপনি 15 বছর কিসের জন্য আন্দোলন করলেন? তখন তো একটাই সংস্কারের কথা শুনছি, যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আনো, নির্বাচন করো। আর আপনি এখন 100টা পয়েন্ট নিয়ে আসলেন। 100টা পয়েন্ট কি আমাকে করছেন? 100টা পয়েন্টে কিন্তু 1400 লোক মারা যায়নি। আচ্ছা, যাই হোক, আপনি যে গায়ের জোরে করতেছেন, তো আমি তো জনগণ, আমার দল নেই বলে কি আপনি মানে আমার মতের বাইরে আপনি একটা পাশ করে দেবেন? আমার ম্যান্ডেট নিয়ে জন্য আমার কাছে আসেন, নির্বাচনী ম্যানিফেস্টো নিয়ে আমার কাছে আসেন, তারপর আমি দেখে বলবো যে সংসদে উচ্চ কক্ষ লাগবে কি লাগবে না। আমি ওই সমস্ত কর্মসূচি দেখে বিভিন্ন দলের, এনসিপির কর্মসূচি দেখব, বিএনপির কর্মসূচি দেখব, আওয়ামী লীগের কর্মসূচি দেখব, মাফ করবেন, জামাতের কর্মসূচি দেখব, সবগুলো দেখে না আমি সিদ্ধান্ত নেব। আমি দেখার আগেই আপনি ফরেন সার্ভিস একাডেমিতে বসে আপনি সিদ্ধান্ত নিয়ে নিচ্ছেন, সেটা বাস্তবায়ন করবেন, ওটা আবার আইনি ভিত্তি দিতে হবে। আপনাকে এই অধিকার কে দিছে? কে ম্যান্ডেট দিছে আপনাকে? ধন্যবাদ। দিছে কেউ ম্যান্ডেট? দেয়নি। যে আশরাফ মাহাদি, আপনার কাছে একটু আসতে চাই যে গতকালকে আপনি নিশ্চয়ই আপনাদের সদ্য সাবেক এক নেতার ফেসবুক লাইভ দেখেছেন, মুনতাসির মাহমুদ। তিনি কিন্তু অনেকগুলো অভিযোগ করেছেন এবং এটা বলেছেন যে জুলাইয়ের গাদ্দারদের তিনি তাদের যে প্রমাণ আছে দুর্নীতি সবকিছু প্রকাশ করা হবে। জুলাই গাদ্দার আসলে কাদেরকে তিনি বললেন, এটা একটা প্রশ্ন। দ্বিতীয়ত হচ্ছে আপনাদের দলের শীর্ষ নেতাদের দুর্নীতির তথ্য প্রকাশ করেছেন তিনি, এবং তিনি বলছেন যে আক্তার হোসেন টাকা খেয়ে আপনার পিপি নিয়োগ দেওয়া হচ্ছে। এছাড়া আরও অন্যান্য জায়গায় দেখা যায় যে প্রশাসনদের উপরও হস্তক্ষেপ করা হচ্ছে। কি বলবেন আপনি? মুনতাসির মাহমুদ আমার সাবেক সহযোদ্ধা, এনসিপির এক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল, দীর্ঘদিন আমাদের সাথে একসাথে কাজ করেছে। গতকাল যখন হঠাৎ সে ফেসবুক লাইভের ঘোষণা দেয়, আমি প্রথম তার ফেসবুক পোস্ট দেখার পর তাকে ফোন দিই, এবং আমাদের সেন্ট্রাল কমিটির অনেকেই হয়তো তার সাথে যোগাযোগের চেষ্টা করেছে। পরবর্তীতে লাইভে আমরা যেটা শুনেছি, আমার প্রথমত আমার তার সাথে একটু কথা বলার ইচ্ছা ছিল যে আসলে সে কি বলতে চায়, কোনো ভুল বোঝাবুঝি আছে কিনা বা তার কোনো ফ্রাস্ট্রেশন আছে কিনা, সব কিছু নিয়ে একটু কথা বলতে চাচ্ছিলাম। কিন্তু আমি দেখলাম যে সে আমাদের কারোর সাথে আলোচনায় আগ্রহী না, এবং সে এটা স্বীকারও করেছে যে সে তাকে অনেকে সেন্ট্রাল অনেক নেতারাই ফোন দিচ্ছে, কিন্তু সে আমাদের সাথে আর আলোচনা করতে চাচ্ছে না। তার মানে আমি ধরেই নিলাম যে তার কাছে হয়তো এমন কোনো এভিডেন্স আছে যার মাধ্যমে সে আসলে আমাদের সেন্ট্রাল কমিটির অনেকের ব্যাপারে অভিযোগ উত্থাপন করবে, এবং হয়তো এটা পরবর্তীতে আইনি কোনো প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের যারা আসলে যদি কেউ দুর্নীতিগ্রস্ত হয় তাদেরকে আমরা বিচারের মুখোমুখি করতে পারবো। তো খুব অধীর আগ্রহ নিয়ে আমিও লাইভটা দেখা শুরু করলাম। কিন্তু বাস্তবতা হচ্ছে এই দীর্ঘ এই লাইভের মধ্যে পুরাটা সময়ে একটা বারের জন্য সে কোনো অভিযোগের সপক্ষে একটা প্রমাণ, একটা দলিল সে উত্থাপন করতে পারে নাই। কিন্তু তিনি বারবার বলছিলেন তার কাছে আছে, মানে এখন আমিও তো এখানে এই স্টুডিওতে যারা আছে তাদের ব্যাপারে অনেক অভিযোগ উত্থাপন করে আমি বলতে পারি যে আপনাদের ব্যাপারে আমার কাছে অনেক এভিডেন্স আছে। তো এইটা আসলে কি বুঝায়? মানে আপনি এত লম্বা একটা লাইভ করলেন, আপনার কাছে অভিযোগের দলিল আছে, কিন্তু আপনি এখানে উপস্থাপন করতেছেন না। তার মানে এটা তো স্পষ্টই হয়ে যায় যে আসলে তার ব্যক্তিগত আক্রোশ এবং দলীয় অবস্থান নিয়ে তার যেই ফ্রাস্ট্রেশন, সেগুলোর জায়গা থেকেই আসলে সে আর মানে একটা যৌক্তিক জায়গা থেকে আপনি জিনিসটা চিন্তা করেন যে সে যেই সময়কালের কথা বলছে সেগুলো জুলাই অভ্যুত্থানের পরের সময়ের কথা। হ্যাঁ, তো ওই সময় যদি সে এত দুর্নীতি দেখে থাকে, এবং সে এক পর্যায়ে সে বলছিল যে যেই গাড়িতে টাকার লেনদেন হয়েছে সেখানে সে ছিল, যে ওই গাড়িতে, হ্যাঁ সেই গাড়িতেই তিনি ছিলেন। তার মানে যদি আমি ধরেও নেই তর্কের খাতিরে যে এই দুর্নীতিটা হয়েছে, তাহলে সেই দুর্নীতির সহযোগী হিসেবে সে ছিল। আমি তর্কের খাতিরে যদি ওইটা সত্য ধরে নিই, এটাও তো আমার সত্য ধরতে হবে।
তার মানে বোঝা গেল যে পুরো সময়টাতে সে যেই অভিযোগটা যেই সময় নিয়ে করেছে, পুরো সময়টাতে তার অভিযোগের সপক্ষে দলিল না দেওয়াতে কোনো কিছুই প্রমাণিত হয় না, এবং এটা পুরোটাই তার ফ্রাস্ট্রেশন। দ্বিতীয়ত, যেই জায়গা থেকে আসলে সংঘাতের শুরু, তার সাথে এনসিপির দূরত্বটা শুরু হয়েছে, সেটা হচ্ছে রেড ক্রিসেন্টের একটা ঘটনা নিয়ে। সে যেহেতু সেখানকার কর্মরত একজন ব্যক্তি ছিল, তো তার সাথে ওইখানকার কর্তা ব্যক্তিদের কিছু বিরোধ হয়, এবং আমরা যত দূর থেকে শুনেছি এটা সম্ভবত সেখানকার যারা দায়িত্বশীল ছিল তারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছিল, তার বিরুদ্ধে সে দাঁড়িয়েছিল। কিন্তু এখানে যখন বিষয়টা সংগঠন কেন্দ্রিক হয়, যখন এনসিপিকে নিয়ে এই মুভমেন্টটা সে দেওয়ার চেষ্টা করে, এবং এনসিপি যখন পুরো বিষয়টা খতিয়ে দেখে, তখন সেন্ট্রালি তাকে জানানো হয় যে আমরা অ্যাজ এন এনসিপি এটাতে মুভ করবো কিনা, এনসিপিকে এই আন্দোলনের সাথে জড়াবে কিনা, সেটা নিয়ে আমরা আমাদের ফোরামে সিদ্ধান্ত নেব। আমি ছোট করে বলছি, শেষ করি আমি। তো এই সিদ্ধান্তটা নেওয়ার পর তাকে জানানো হয় তুমি সেখান থেকে সরে আসো, আমরা নিয়মতান্ত্রিক ভাবে এটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। একটু ছোট করে জানতে চাই, সে যখন এখানে আমাদের আহ্বায়কের ফোনকে সে অগ্রাহ্য করলো, সে কোনো কিছু শুনলো না, তার মতো করে সে আন্দোলন করতে চাইলো, তার বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আসে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হয়। সেই ব্যবস্থা গ্রহণের পরে সে যখন এনসিপির সাথে তার সম্পর্কটা মানে শেষের দিকে চলে আসে, তখন সে এই ধরনের অভিযোগগুলো সামনে নিয়ে আসে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো অভিযোগেরই আমরা এখন পর্যন্ত কোনো প্রমাণ পাইনি। গত 1.5 বছরে আমাদের বিরুদ্ধে শুধু আমাদের দলের ভিতরে তো এই প্রথম মুনতাসির কথা বললো, এর আগেও আমরা উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক রাজনৈতিক দলের অনেক কথা বলতে অনেক অভিযোগ এসছে, কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো অভিযোগের সত্যতা, আমরা তো এখন পর্যন্ত অনেকের ব্যাপারে অভিযোগ আছে। আমি এমন কোন রাজনৈতিক দলের ব্যাপারে আপনি বলতে পারবেন যে ওই দলের নেতার ব্যাপারে অভিযোগ নাই? প্রত্যেকটা দলের রাজনৈতিক দলের ব্যাপারে এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে অনেক অভিযোগ হয়, অনেক প্রত্যাশা আছে আপনাদের উপরে বারবার। কেন এই ধরনের না, একটা হচ্ছে যে ধরেন প্রত্যাশার জায়গার কারণে আমরা যে অনেকের চক্ষুশূল হচ্ছি, সেটাও তো সত্য কথা। হ্যাঁ, তো আমাদেরকে এই ধরনের অভিযোগ দিয়ে আমাদের রাজনৈতিক অগ্রযাত্রাকে থামিয়ে দেওয়া, এটা তো একটা মহল চায়, আসলে সবচেয়ে বেশি চায় আওয়ামী লীগ। এবং তাদের মতো করে আমরা যে বট আইডিগুলো দেখি এবং ফেসবুকে তাদের যে প্রচারণা, আপনি দেখবেন যে ফেসবুকে আওয়ামী লীগের পোস্ট দিলে এখনো প্রচুর পরিমাণে লাভ রিয়াক্ট করে। কারা দেয় এগুলা? মানে তাদের তো একটা বড় ফোর্স কাজ করছে। তো এখন সোশ্যাল মিডিয়ায় এই আওয়ামী লীগের এই ফোর্সের এইসব অপপ্রচারে যদি আপনি এটাকে সত্য ধরে নিয়ে, এইসব অভিযোগকে আমলে নিয়ে যদি আপনি এনসিপিকে বিচার করতে যান, তাহলে এটা তো অভ্যুত্থান পরবর্তী সময়ে আসলে কোনোভাবেই কাম্য না। জি, ধন্যবাদ আপনাকে। পাপি আপা, একটু আসতে চাই, আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম একটু জানতে চাই যে কিছুদিন আগেই তো বিএনপি মনোনয়ন ঘোষণা করেছেন 237টি আসনে। অনেকে মনোনয়ন বঞ্চিত হয়েছেন, তারা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রকাশ করছেন। অনেকে বলছে যে দলের দুঃসময় তারা ছিলেন, এখন সুসময় বসন্তের কোকিল, মানে সুযোগ নিচ্ছে। আমরা জানি যে আপনিও মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, কিন্তু আপনাকে হয়তো ওই আসনটা হোল্ড করে রাখা হয়েছে, অথবা কাউকে দেওয়া হয়েছে কিনা আমি এখনো সঠিক বলতে পারছি না। কিন্তু এই যে বিএনপির এমন কেন, মানে বাছাইয়ের দিক থেকে কি কোনো গাফিলতা বা দুর্বলতা আছে কিনা? দেখেন, যারা নেতৃত্ব স্থানীয় ব্যক্তি, তাদের সমালোচনা করার ধৃষ্টতা আমার নাই। তবে আমি সবসময় মনে প্রাণে একটা জিনিস যেটা বিশ্বাস করি, যে ত্যাগীদের ত্যাগের মূল্য দেওয়া উচিত। ত্যাগীদের ত্যাগের মূল্যায়ন দেখে অদূর ভবিষ্যতে গণতন্ত্র এবং দেশের জন্য ত্যাগ করার মনোবাসনা এবং ত্যাগ করার সংকল্প মানুষ গ্রহণ করে। আপনি নির্যাতিত, ত্যাগী, পরীক্ষিতদের যদি মূল্যায়ন করতে না পারেন, তাহলে অদূর ভবিষ্যতে পরীক্ষা দেওয়ার জন্য কেউ অংশগ্রহণই করবে না, এবং গুলি খাওয়ার কাছে কেউ যাবে না, রিমান্ডে কেউ যাবে না, রং পানিতে কেউ যাবে না, মাঠে আপনি নর্মালি কাউকে পাবেন না। 80 দশক থেকে শুরু করে ওই 90-এর আগ পর্যন্ত বাংলাদেশে নিঃস্বার্থ রাজনীতি ছিল, নিঃস্বার্থ আন্দোলন ছিল, ত্যাগের রাজনীতি ছিল। ওই 80-র দশকে আমরা উঠে আসা যে ব্যক্তিবর্গগুলো ছিলাম, ওই কিন্তু লাস্ট স্টেপ বাংলাদেশের। এরপরে কলেজ ছাত্র সংসদ আর নির্বাচন, ক্ষমতাসীন থাকা অবস্থায় 91 থেকে 94 যেটুকু হয়েছে, তারপরে কিন্তু কোনো প্রোডাকশন নাই। প্রোডাকশন না থাকার কারণে কিন্তু ত্যাগ করার, নির্যাতিত হওয়ার, বুক পেতে দেওয়ার মতো লোক বাংলাদেশে 15 বছর তৈরি হয় নাই। তৈরি না হওয়ার কারণে 15 বছর স্বৈরাচার কিন্তু ছিল। এর আগে স্বৈরাচার 5 বছর থাকছে, কিন্তু এবার 15 বছর পর্যন্ত এই স্বৈরাচারকে আমাদের করতে হলো। এটার কারণই হচ্ছে যে ছাত্র সংগঠন থেকে ত্যাগ করে আসা নির্যাতিতদের আপনি মূল্যায়ন না করলে যে দলই মূল্যায়ন করবে না, অদূর ভবিষ্যতে সাফার তাকে করতে হবে। আমি আমার চোখে জিয়াউর রহমানের মৃত্যু 81 দেখছি। আমি 9 বছর আন্দোলন করছি।
আমি 90 থেকে 94 এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার, এটা আমি দেখছি, এটা আমাকে ফেস করা লাগছে। তারপরে দেখেন আপনি যে এই যে 111 আসলো, এই 11তে প্রত্যেকটা দলের যারা হাইব্রিড ছিল একটাকে কিন্তু খুঁজে পাওয়া যায়নি, বরং তারা নুরালিরা বাদী হয়ে মামলা পর্যন্ত করছে, আমিনরা বাদী হয়ে মামলা করছে তাদের দলের প্রধানের এগেনস্টে। তো যখন আপনি দেখবেন যে যুগের পর যুগ ভোগীরা পুরস্কৃত হয় আর নির্যাতিত ত্যাগীরা মুখ থুবড়ে ওই রক্তমাখা ঘামমাখা বালুর প্রতি হুমড়ি খেয়ে পড়ে যায়, তখন রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন হয়ে যাবে। এই সংস্কৃতি শুধু শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে সেমিনার সিম্পোজিয়ামের মতো রাজনীতি করবে। মাঠে যখন জীবন দেওয়া দরকার হবে তখন হবে না। কিন্তু ওই আবু সাইদার মুগ্ধের মতো ছেলেরা যারা নিজের চেতনা দিয়ে এসে কেউ অর্গানাইজড করে আনছে সেটা আমি বলবো না, নিজের চেতনায় যেটা সত্য, যেটা ভালো মনে হয়েছে সেই ভূমিকায় সে অংশগ্রহণ করে ইতিহাসের পাতায় নিজের নামটা স্বর্ণাক্ষরে লিখে রাখছে। মুগ্ধ আবু সাইদের দল বললে কি কোনো কিছু খুঁজে পাওয়া যাবে যে অমুক দল তমুক দল দল মোটিভেশন করতে করে না? এই জন্য আমি বাংলাদেশের শুধু আমার বিএনপির নমিনেশন না, গোটা বাংলাদেশের রাজনৈতিক দলের সংস্কারের পরিবর্তন করা দরকার, রাজনৈতিক দলের কালচার নীতিমালার পরিবর্তন করা দরকার। আমি যদি সর্বোচ্চ ত্যাগী হই, আপনি যে কোনো একটা ট্যাগ লাগাই আমাকে সেখান থেকে হটাই দিবেন, তাহলে আমার ত্যাগ তো আপনার কাছে অগ্নিশিখার মতো জ্বলছে, আমার স্যাক্রিফাইস আপনার কাছে মশালের মতো জ্বলবে, আমার জেল খাটা আপনার কাছে সুদীপ্ত হয়ে থাকবে, আমার রিমান্ডে যাওয়া সূর্যের মতো আলোকিত হবে। তাহলে আপনি একটা ট্যাগ লাগাই আমার এই এতগুলো জীবনের অংশ কতটা আপনি নিভাতে আমাকে পারবেন? আপনি যদি একটা আগুন জ্বলে ছাই দিয়ে কি আগুন নেভানো যায়? নেভানো কিন্তু যায় না। এই জন্য আমি মনে করি বাংলাদেশের জন্য ত্যাগ, রাষ্ট্রের জন্য ত্যাগ, গণতন্ত্রের জন্য ত্যাগ, দলের জন্য সর্বোচ্চ যে স্যাক্রিফাইস করবে, এখানে কোনো ট্যাগ লাগিয়ে ক্রাইটেরিয়া দিয়ে ত্যাগের ইতিহাসটা সংজ্ঞাটা পাল্টানো খুবই অনুচিত। গণমাধ্যমে কিন্তু বারবার খবর হয়েছে গত 16 বছর আমরা কিন্তু দেখেছি, আমরা না সারা দেশের মানুষই দেখেছে যে আপনারা কিন্তু একেবারে বিগত সরকারের হামলা মামলা শিকার হয়েছেন, রাজপথে আপনারাই লড়াই করেছেন, এটা বিভিন্ন গণমাধ্যমে খবর হয়েছে দেখেছি। কিন্তু এই যে আপনাদেরকে মনোনয়ন না দিয়ে বিএনপির ভিতরে যে ক্ষোভ বিক্ষোভ তৈরি হলো, এই আগুন শেষ পর্যন্ত বিএনপি নিভাতে পারবে কি? দেখেন, আমি বিশেষ করে নারীদের কথা বলবো। নারীদের সবাই পোষ্যকোটায় পেয়েছে, একটা রাজপথের নারী কেউ কিন্তু পায়নি। সবচেয়ে দুঃখজনক সেলিমা রহমান, উনি বাঁচবেন কয়দিন? ঢাকা শহরে যতবার ভোট হয়েছে, সেই রাষ্ট্রপতি জিয়া রহমানের সময় থেকে ঢাকা শহরে ভোট চাওয়া বাড়ি বাড়ি খুবই কষ্ট। এখন তো লিফট হয়েছে, আজ থেকে 30 বছর আগে লিফট ছিল না, ওই সিঁড়ি বেয়ে 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 আমাদের উঠে উঠে ভোট চাইতে হয়েছে খুরশিদ জাহান হক। তার সাথে আজকে তার মতো মহিলা বাংলাদেশে নমিনেশন পায় না। তারপরে নারীদের আপনি কোথায় দিবেন? 52% মহিলা ভোটার। তাহলে এই মহিলা ভোটারকে শুধু পোষ্য কোটা দিয়ে আমি নারীর খতিয়ান পূরণ করলাম, অনেক এডুকেটেড এলিট এবং খুব সুসজ্জিত নারী আনলাম, এটা গর্বের কোনো ব্যাপার না। আমি মাঠের নারী কিনা, আমি কৃষকের সাথে মিশতে পারি কিনা। আমরা ভোট করে কিভাবে শিখছি? আগে অন্যের ভোট করছি, নিজেরা ছাত্র সংসদ ভোটে দাঁড়াইছি, হাত পাক হয়ে যায় ভাই ভোট চাইতে চাইতে। তারপরে আমরা নিজেরা নমিনেশনের প্রত্যাশী হয়েছি, মনোনয়ন। আর যারা কারুরই ভোট করলো, বাপেরও ভোট করেনি, তারা যদি হয় হচ্ছে পোষ্য কোটার এমপি পদপ্রার্থী, তাহলে ভোটের মাঠে যে কতটা অনুপযুক্ত রেজাল্ট হওয়ার পর বুঝবে। এবং এগুলো মাঠে যখন যাবে, জাস্ট ফুলদানিতে সাজানো বাগান থেকে তুলে নিয়ে আসা ওই প্রস্ফুটিত গোলাপও না, রজনীগন্ধা হাসনায়নাও না, জাস্ট একটা গাছ থেকে তুলে ভেঙে নিয়ে আসা ওই রাষ্ট্রের রক্তক্ষরণে, গাছের যে রক্তক্ষরণ হয়, রস পড়ে একটা কুড়ি ভাঙলে, ওই রসটা হচ্ছে ত্যাগীর রস, আর ফুলদানিতে শোভা পায় ভোগী। এইটার পার্থক্য দল কেন? বাংলাদেশের রাজনীতির সংস্কৃতির পরিবর্তন করা দরকার। আমি আপনার কাছে খুব শীঘ্রই আরও একবার ফিরবো। মোস্তফা ফিরোজ ভাই, আপনার কাছে একটু আসতে চাই। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ার বলেছেন, একই দিনে গণভোট ও জাতীয় নির্বাচন নির্ধারণ করে সরকার জনগণকে অযথা সংকটে ফেলেছে। তিনি বলেন, ঘোষণা সংশোধন করে জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত। এই প্রেক্ষিতে এখন আবার ঘোষণা সংশোধন করা যাবে কিনা, বা সরকার চাইলে করতে পারে কিনা? পারবে, এখন তো মানে যে কোনো কিছুই পারবে। এখানে তো গণ অভ্যুত্থানের সরকার বলে যা খুশি তাই নাকি করতে পারবে। গোলাম পরোয়ারের কথা বললেন, উনি তো বললেন যে আগামী বছর নির্বাচন করার কোনো সাংবিধানিক নেই, এবং তিনি বলেছেন যে 2024-এ নির্বাচন হয়েছে, 5 বছর পরে নির্বাচনের। এই সরকারেরই তো তাহলে সাংবিধানিক বৈধতা নেই। তো অবৈধ সরকারের সাথে ওনারা আলোচনা করতেছেন, কি কমিশন করতেছেন, তো সেগুলি
এ না করে শুধুমাত্র যদি জামাতের কথা অনুযায়ী সব কিছু হইতো তাহলে বৈধ, আর যেহেতু সেই অনুযায়ী হয়নি বলে এখন ডক্টর ইউনূসের ক্ষমতার বৈধতা নিয়ে প্রশ্ন তুলতেছে, এটা তো ভালো। আমি তো কিছুই বুঝতেছি না যে আসলে মানে আমরা কিসের উপরে আছি, মানে গণঅভ্যুত্থানের উপরে আছি, সংবিধানের উপরে আছি, নাকি কারোর দয়ায় আছি, মানে মানে একটা গোলমেলে অবস্থা। এখন একটা চিন্তা করেন, আপনি যখন বলতেছেন আগামী বছর নির্বাচন দেওয়ার তার ওই বৈধতাই নেই, 5 বছর পর পর নির্বাচন হয়, সর্বশেষ নির্বাচন হয়েছে 24-এ, তাই তো 5 বছর পরে হবে। তাহলে আপনি সেই সরকারের ডাকলে আপনি দৌড়ায় যাচ্ছেন, সেখানে বসতেছেন, তারপরে তাদেরকে সমর্থন দিচ্ছেন। আমি তো কোনো তালগোল বুঝতেছি না, মানে কিসের উপরে আছি। এটা বলা হচ্ছে যে সব দলের সমর্থন নিয়ে নাকি আছে, যদিও ইউনূস সাহেব শুধু বলেন যে ছাত্রদের নিয়োগ দিছে। যাই হোক, আমরা বুঝি যে এখন যারা যে 30টা রাজনৈতিক দল আছে তাদের সমর্থন, এখন তারাই যদি তাদের মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল জামাত তাই যদি সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলে, তো এটা তো আওয়ামী লীগ তো তাহলে ওই কথাই বলে যে এটা অবৈধ সরকার, এর কোনো ভিত্তি নেই। শেখ হাসিনা বলে যে আমি এখনো প্রাইম মিনিস্টার, তার দলের লোকরাও বলে, তো ওইটাই প্রতিষ্ঠিত হয়ে গেল। জি, তাহলে কি আমরা ধরে নিতে পারি যে এখনো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই কথা অনুযায়ী তো তাই, তার কথাই ধরে, কারণ 5 বছর পর পর তাহলে 24-এর নির্বাচনটা ঠিক আছে, সেই অনুযায়ী 5 বছর, 26-এর নির্বাচন দিতে পারে না, সেই কথাগুলো তো আসছে, তাই না? তো এখন কোনটার মানে সঠিক কোনটা বেঠিক বোঝা তো মুশকিল। আমরা জানি যে একটা সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে এই তারও আইনজীবী, উনি ভালো বলতে পারেন, রেফারেন্স নিয়ে এই সরকার আছে। তো এটাই তো দুর্যোগকালীন যখন সব পালায় যায় তো এরকমই তো হয়। সুশীলা কার কি আছে কিসের উপর, সরকার টরকার সব উল্টে গেছে, তখন তাকে বলছে, তার কাছে যখন গেছে এটা করতে হবে ওইটা করতে হবে, বাবা এটা আমাদের না, আমি 6 মাস পরে নির্বাচন হবে, ওটা নির্বাচিত পার্লামেন্ট করবে। উনিও কিন্তু এরকম কমিশন ঢাউস করে বিশাল আকারে একটা মানে মজমা বসায়নি, কিন্তু উনি বলে দিচ্ছে যে আমি নির্বাচনটা করব, নির্বাচনের পরে একদিনও থাকবো না, আর নির্বাচিত পার্লামেন্ট করবে। কারণ ওদের সমস্যা হলো ওই যে পিআর সিস্টেমে নাকি সরকার যখন তখন পড়ে যায়, ওইটা যাতে না পড়ে, তো বলছে এই ব্যবস্থাপনা আমি করে দিতে পারবো না, ওটা পার্লামেন্ট করবে। তো এখন আমাদের এখানে তো এটা বলতেছে এখন এর বৈধতা নাই, কিন্তু যেভাবে সাজায় বসছে এটা তো একটা নির্বাচিত সরকার, যেভাবে বিশাল একটা এই সহকারী, বিশেষ সহকারী, অতিরিক্ত সহকারী, উপদেষ্টা, সহকারী উপদেষ্টা মিলায় যে অবস্থা, তাতে তো যে কোনো নির্বাচিত সরকারের ক্যাবিনেটও হয়তো এত বড় হয় না। তো এইভাবে যে বসে থাকলো, অথচ এখন শুনতেছি যে তার বৈধতাই নাই, সে নির্বাচনই দিতে পারে না। তাহলে আমরা কি আগামী এতে কি নির্বাচনটা ফেব্রুয়ারির প্রথমার্ধে যে হবে, তারপরে যে একটা দেশ ট্রাকে উঠবে, সেটা করতে পারবো না? এইটা তো একটা জটিল অবস্থা। মানে বিএনপি জামাতের মধ্য থেকে যদি এই প্রশ্নটা উত্থাপিত হয়, তাহলে তো আর আমরা থাকিই না এখানে। জি, ধন্যবাদ আপনাকে। জনাব আশরাফ মাহাদী, আপনার কাছে একটু আসতে চাই। প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যের ভাষণের প্রতিক্রিয়া জানানোর সময় তিনি নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন যে 72-এর ফ্যাসিবাদী সংবিধান কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটি কাঠামোতে নিয়ে আসতে হবে, যাতে নতুন করে কেউ শেখ হাসিনার মতো আবিষ্কৃত না হতে পারে। বাংলাদেশের দুর্ভাগ্য, এক হাসিনা যাওয়ার পর আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজায় কড়া নাড়ছে। এই হাসিনা বলতে কাকে বোঝানো হয়েছে? হাসিনা বলতে এখানে বোঝানো হয়েছে যারা এই সিস্টেমটা ভাঙতে চাচ্ছে না তাদেরকে। একদম স্ট্রেট ফরওয়ার্ড যদি বলি, এই সিস্টেমটার পাপি আপা একটু আগে একটা প্রশ্ন করলেন, খুব লেজিট একটা প্রশ্ন, যে ওই যে সংস্কারের মধ্যে আমরা অনেকগুলো পয়েন্ট যে নিয়ে এসেছি সেগুলোর জন্য কি আসলে মানুষ জীবন দিয়েছে কিনা। খুব স্পেসিফিকভাবে বললে মানুষ তো আসলে বাংলাদেশের এই সিস্টেমটাকে পরিবর্তন করার জন্যই জীবন দিয়েছে। আপনি দেখেন গত 16-17 বছর, একটু আগে আজকের আলোচনা শুরুতেই আমি ফিরোজ ভাইয়ের একটা কথা শুনলাম যে তিনি বললেন যে জুলাই সনদের কিচ্ছু হবে না। তো আমি এই কথার মধ্যে কেমন জানি গত 16 বছর একটা কথা প্রতিধ্বনিত হইতো না খুব, যে হাসিনার পতন আর কোনোদিন দেখব না। মানে এই হতাশাটা আমি ওনার বক্তব্যের মধ্যে আবার দেখলাম। কিন্তু এই 16 বছর পরে তো আসলে জুলাই গণ অভ্যুত্থানটা হয়েছে, মানে জনগণ স্বতঃস্ফূর্তভাবে, বিশেষ করে দেশের ছাত্র জনতা তরুণদের আধিক্য যেই গণ অভ্যুত্থানে ছিল, সবাই সকল শ্রেণীর সর্বস্তরের মানুষরাই ছিল, তো সেটা যে আবার হয়েছে, এর মানে তো মানুষ এটাই বোঝায় যে সিস্টেমের কারণে আমরা 16 বছর দমন নিপীড়নের মধ্যে ছিলাম, ওই সিস্টেমের মধ্যে আমরা আর ফিরে যেতে চাই না। আমরা একটা জবাবদিহিতার সরকার চাই। এখন এই জবাবদিহিতাটা কিভাবে নিশ্চিত হবে?
এটা কি এনসিপি যেভাবে মনে করে সেভাবেই হবে? না, এই সরকার যে গণ অভ্যুত্থানের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত হলো, এই সরকার কিন্তু তার সঠিক সিদ্ধান্তটা নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে যে ঘটনা ঘটে নাই যে সবগুলা রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নিল যে বাংলাদেশটা আসলে কোন দিকে যাবে, বাংলাদেশটা কিভাবে চলবে, এই সিদ্ধান্তটা তো নেওয়া হইলো। এগুলো তো সব রাজনৈতিক দল মিলেই নিল। নোট অফ ডিসেন্টের কিছু জায়গা আছে, সেটা যদি আমি এক পাশেও রাখি, তারপরেও কি রাষ্ট্র সংস্কারের 31 দফার প্রস্তাব বিএনপির থেকে আসে নাই? আসছে তো। আপনি ঐকমত্য কমিশনকে কি জন্য খাটো করে দেখবেন? আমি খুব কনফিউজড হয়ে যাই ফিরোজ ভাইয়ের কিছু কথায়। আমি আসলে খুব কনফিউজড হয়ে গেলাম যে উনি আসলে, আমরা যে আওয়ামী পরবর্তী একটা সময় চলে আসছি, গণ অভ্যুত্থানটা যে ঘটে গেছে, এই বাস্তবতাটাই কেন জানি আমরা অনেকে স্বীকার করতে পারি না। এটা জাস্ট একটা গণ অভ্যুত্থান না, বা এটা জাস্ট কিছু মানুষের জীবন দেয়া না, এটা 72-এর সংবিধানের কবর রচনার একটা ঘটনা। আপনি যদি এখনো মনে করেন যে 72-এর সংবিধান টিকায় রাখতে হবে, আপনি যদি মনে করেন যে পুরান ইস্টাবলিশমেন্ট টিকায় রাখতে হবে, তাইলে তো আবার একটা হাসিনা আসবে। এটা যেই আসুক, জামাত ক্ষমতায় আসুক, বিএনপি ক্ষমতায় আসুক, যেই ক্ষমতায় আসুক, এখানে যদি একটা ফেরেশতাও এনে বসায় দেওয়া হয়, ওই ফেরেশতাও রেটরিক হিসাবেই বলি, সেও হাসিনার এই সিস্টেমের কারণে সে দুর্নীতিগ্রস্ত হতে বাধ্য। ধন্যবাদ আপনাকে। জনাব মোস্তফা ফিরোজ, আপনি তার বক্তব্যের প্রতিক্রিয়া কিছু বলবেন কিনা? দেখেন, এখন যে জুলাই সনদ, এটা আসছে গণঅভ্যুত্থানের পরেই তো। 72-এর সংবিধান হলো মুক্তিযুদ্ধ স্বাধীনতা, পরেই তো আসছে এটা। এটাকে মানে অস্বীকার করা মানে তো মুক্তিযুদ্ধ স্বাধীনতাকে অস্বীকার করা। ওটা তো আমার মূল ভিত্তি। ওটার দুর্বলতা থাকতে পারে, আপনি ওটা রেকটিফাই করেন, বিভিন্ন আপনি আরও রিচ করেন, আপনি ওটাকে ফেলে দেবেন, ওটা উল্টায় দিয়ে মানে কোন সংবিধান করেন, তার মানে স্বাধীনতা মুক্তিযুদ্ধ থাকবে না, যার মধ্যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের কথা আছে। আমি তো এটার পক্ষপাতী কোনোভাবেই না। এটার সাথে কি আপনার একটা ফ্যাসিজমকে আপনি উৎখাত করবেন, গণঅভ্যুত্থান এরশাদের বিরুদ্ধে গণঅভ্যুত্থান হয়েছে না, উল্টে গেছে না? তো তখন কি 72-এর সংবিধান নিয়ে টান পড়ছে? এখন টান পড়তেছে কেন? কিছু একটু বলতে চাচ্ছেন? জি, 72-এর সংবিধানের এইটার সাথে সাথে আমি চুপ্পু সাহেবের বিষয়টাও বলি। সাহেব বললাম কারণ শুধু নাম নেওয়াতে ওনারা মনক্ষুণ্ণ, ফিরোজ ভাই মনক্ষুণ্ণ হয়েছেন। আমি আসলে 5ই আগস্টের পরের ওই ঘটনাটা মানুষ এত তাড়াতাড়ি কিভাবে ভুলে গেল আমি জানি না। যখন প্রথমবার হাসিনার বৈধতা নিয়ে পদত্যাগ পত্র হাসিনা জমা দিয়েছে কিনা এই প্রশ্ন কিন্তু চুপ্পু তুলল, এবং বিএনপির একজন সিনিয়র নেতা ইমরান সালেহ প্রিন্স ভাই, তিনি কিন্তু একটা জনসমাবেশে এই চুপ্পুর লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অতএব আজকের দিনেই 1 বছরও পার হয় নাই, এখন চুপ্পু কি অপকর্ম করেছে, সে কিভাবে হাসিনাকে ফিরে আনার চেষ্টা করেছিল এবং গণঅভ্যুত্থানের পরে কিভাবে কু করার চেষ্টা করেছিল, সেটা যদি আমরা এত তাড়াতাড়ি ভুলে যাই, তাইলে 72-এর সংবিধান তো অনেক আগের ঘটনা, এটা ভুলে যাওয়া অনেক মানে খুবই, ওনারা আমাদের চেয়ে, আমি প্রত্যাশা করি যে আরেকটু ভালো ইতিহাস সচেতন হবেন। একটা ছোট্ট পয়েন্ট বলি, 72-এর সংবিধান যেমনিভাবে বাকশালের দিকে গিয়েছিল, শেখ মুজিব এই সংবিধানের মধ্যে যেমনিভাবে একচ্ছত্রভাবে তার, আমি পয়েন্টটা একসাথে করি, আমি শুধু প্রধানমন্ত্রীর ক্ষমতাটা একচ্ছত্রভাবে তার হাতে থাকবে কিনা, এই ফ্যাসিবাদী সিস্টেমটা থাকবে কিনা, সেটা হচ্ছে প্রশ্ন। আপনি সংবিধানের ভিতরে বা শব্দগুচ্ছের ভিতরে আটকে গেলে হবে না। এখানে একচ্ছত্রভাবে আপনি যখন প্রধানমন্ত্রীকে লেজিটিমেসি দিবেন, আপনি একটা বাকশালের দিকে যাবেন। 72-এর সংবিধান কি বাকশালের দিকে যায় নাই? শেখ মুজিবের শেষ পরিণতিকে আমরা মনে রাখি নাই? আমরা যদি এটা ভুলে যাই, তাহলে আমরা যদি আবার হাসিনা, আবার ওই শেখ মুজিবের 16 কলা পূর্ণ করার জন্য আরেকটা হাসিনা বানানোর কারিগর, মেশিন সবকিছু রেডি করে রাখি, তাইলে তো 72-এর সংবিধানের পূজা করা ছাড়া আমাদের কোনো উপায় নাই। আমার মনে হয় যে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসা দরকার। এই প্রজন্ম 72-এর সংবিধানের যেই ঘুণে ধরা সংবিধান, এর যে সমস্যা, এটা গত 53 বছরে শুধু এই প্রজন্ম না, এর আগের কয়েক প্রজন্ম চিহ্নিত করেছে। এবং আমরা আপনাদের মনে থাকার কথা, শেখ হাসিনা ক্ষমতায় আসার পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী আমরা যাকে বলি, দলমতের ঊর্ধ্বে গিয়ে যিনি আসলে কাজ করছেন 16 বছর, আমি একটা কথা বলে শেষ করি, তিনি বলেছিলেন এই সংবিধানকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলতে হবে। জি, ধন্যবাদ আপনাকে। আমি এটার উত্তর দিয়ে দিচ্ছি। 71-এর মুক্তিযুদ্ধ নিয়ে পক্ষ বিপক্ষ বাংলাদেশে একটা গণভোট হওয়া দরকার, এবং স্বৈরাচারের বিরোধী আন্দোলনের পক্ষ বিপক্ষ নিয়ে গণভোট হওয়া দরকার। তাহলে জামাত ইসলাম, আওয়ামী লীগের স্পষ্ট চরিত্রটা এখানে ফুটে উঠবে। আর এইটা নিয়ে গণভোট তো হচ্ছেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম এদের হচ্ছে সর্বোচ্চ অগ্রাধিকার, এবং তারা সবচেয়ে বেশি চালায়। আর আমরা এনসিপিরা হচ্ছে ঠুটো জগন্নাথ বাস্তবিক অর্থে, কারণ ওই অশালীন অশ্রব্য ভাষাগুলো বাক্য ব্যয় করতে খারাপ লাগে এবং তার উত্তর দেওয়া যায় না। এখন এখানে 72-এর সংবিধানের যে বিষয়টা আসলো, প্রত্যেকটা এনসিপির বক্তা একই কথা বলে যে বেগম খালেদা জিয়া ছুঁড়ে ফেলতে চাইছে। ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের ওই মিটিংয়ে আমি ছিলাম, এবং ওখানে খালেদা জিয়া বলছে যে একটা পার্লামেন্ট থাকা অবস্থায় বহাল রেখে আর একটা নির্বাচন উনি দিচ্ছেন, তাহলে এইটা তো সংবিধানের সাথে সাংঘর্ষিক।
এবং সংবিধানের যে স্পিরিট এটা নষ্ট হয়। 7ই মার্চের ভাষণকে নিয়ে যে কাট পেস্ট করে সংবিধানে দিয়ে দিছে যে সেটা মুক্তিযুদ্ধের ঘোষণা, তাহলে 7ই মার্চের যদি ভাষণই মুক্তিযুদ্ধের ঘোষণা হয় তাহলে 8ই মার্চ থেকে তো চলে আসতো বক্তৃতা। তো আরপিএর ভিতরে অনেক কিছু দেখেন, একবার তারা বলছে যে যারা স্থানীয় পর্যায়ে নির্বাচিত হবে তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, তারপরে তারা কি বললো যে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। তাদের সংবিধানে, তাদের আওয়ামী লীগের সংবিধানে বহিষ্কার করার সিস্টেম আছে যে স্বতন্ত্র দাঁড়ায়, কিন্তু 24-এর ভোটে 25-এর ভোটে দেখবেন বহিষ্কার করলো না। এখন বেগম খালেদা যে ওইখানেই বলছে, কিন্তু 71-এর মুক্তিযুদ্ধকে যারা অস্বীকার করবে এবং যারা এখানে ঘটনা হচ্ছে কি, আমার ছোট ভাই 71-এর মুক্তিযুদ্ধ দেখেনি, সম্ভবত স্বৈরাচার বিরোধী আন্দোলনও দেখেনি, আর জামাত ইসলাম 71-এর মুক্তিযুদ্ধ বিরোধিতা করছে আর এরশাদ বিরোধী আন্দোলনে 86 নির্বাচনে গেছে। এইটা এখন তাদের এই দুটো কালিমা দূর করার জন্য তারা এখন টোটাল সংবিধান পরিবর্তন করে 71-এর মুক্তিযুদ্ধ টুদ্ধ যা আছে সব শেষ করে দিয়ে এই যে জুলাই আগস্টের অভ্যুত্থান, ওরা হচ্ছে যোদ্ধা, ওরা হচ্ছে মাস্টার মাইন্ড দাবি করে নিজেদেরকে, অর্থাৎ নিজের বয়ান করার জন্য ওরা পাগল হয়ে যাচ্ছে। ইতিহাস কাউকে ক্ষমাও করে না আর ইতিহাস কাউকে ছাড়ও দেয় না, আবার অসত্য তথ্য উপস্থাপন করে না। কিন্তু মুক্তিযুদ্ধ আছে জন্য বাংলাদেশ আছে, অভিযোগ করে বা একটু মন্তব্য করেছেন যে আপনাদের ইতিহাসে ঘাটতি রয়েছে, ইতিহাস জানা। মুক্তিযুদ্ধ আছে জন্য ভূখণ্ড আছে, মুক্তিযুদ্ধ আছে জন্য ভোটাধিকার নিয়ে যুদ্ধ করি, মুক্তিযুদ্ধ আছে জন্য রাজনীতি করি। অতএব মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে বাংলাদেশের কোন ইতিহাস, পরবর্তী ইতিহাস পরেরটা হবে, কিন্তু মুক্তিযুদ্ধকে বাদ দিয়ে কোনো ইতিহাস হবে না। জানার ঘাটতি রয়েছে আপনাদের, মানে আশরাফ মাহদী ভাই যেটা বললেন আর কি। আর ইতিহাস জানার যে ঘাটতি, তো ওটাকে বলে দিলাম, উত্তরটা দিয়ে দিলাম যে 71-এর মুক্তিযুদ্ধে সম্ভবত জন্ম হয়নি এবং 81 থেকে 90 পর্যন্ত আমরা যে আন্দোলন করছি, জন্ম যদি হয়ে থাকে বাচ্চা শিশু ছেলে, দুটো জিনিস সে চোখে দেখেনি। আর আমরা ছিলাম 71-এর মুক্তিযুদ্ধের শিশু আর এরশাদ বিরোধী আন্দোলনে আমরা হচ্ছি রাজপথের সৈনিক। অতএব আমাদের দুটো অভিজ্ঞতা, ওইটা খানিকটা শিশু আর এইটা তো পুরা, এই অভিজ্ঞতাগুলো আমাদের যেটা আছে, এনসিপি সেটা হয় নাই। স্বাভাবিক কারণে এনসিপি তো তাদের ইতিহাসের চোখে দেখার ঘাটতি তাদের আছে। আমাদের বর্ণনাটাকে থেকে মনে করতে পারে যে আমাদের শিক্ষার অভাব, কারণ তারা কিছু কিছু ইন্টেলেকচুয়াল ব্যক্তি দ্বারা মোটিভেটেড হয়েছে দীর্ঘ 9-10 বছর, মোটিভেটেড হয়ে তাকে ফ্রান্সের রাজনীতি, ফরাসি রাজনীতি, সব রাজনীতি শিখাইছে। কিন্তু বাংলাদেশের 70% অর্ধশিক্ষিত অশিক্ষিত মানুষের জন্য কোন রাজনীতিটা অ্যাপ্রোপ্রিয়েট, এই প্রশিক্ষণটা থেকে তারা বিরত আছে। ফ্রান্স আর আমেরিকা ওই এজেন্ডা নিয়ে আসছে, টোটাল এনজিও কর্মীরা এজেন্ডা নিয়ে এখানে ঢুকছে এবং তাদের এজেন্ডা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ক্ষমতাও ছাড়বে না। প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনকে তারা মুখামুখি করে দিচ্ছে। ধন্যবাদ আপা, আমি ফিরবো আপনার কাছে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, একটু ছোট ছোট করে জানতে চাইবো প্লিজ। জি, আমি একটু বলি যে সবিনয়ে বলি, মুক্তিযুদ্ধ প্রশ্ন নিয়ে এনসিপি এবং ব্যক্তিগতভাবে আমিও যেহেতু লেখাজোখার সাথে আছি, আমাদের অবস্থান খুব স্পষ্ট। এবং জামাত এখানে যে ঐতিহাসিক ভুল করেছে, আমরা বলেছি যে জামাতকে মুক্তিযুদ্ধ প্রশ্ন মীমাংসা করার আগ পর্যন্ত তার রাজনীতি নিয়ে ধোঁয়াশা থাকবেই, তার ওই জায়গাটা পরিষ্কার করতে হবে। সংস্কার প্রশ্নে জামাত যেই কাজটা 24-এর গণঅভ্যুত্থানের পর থেকে করেছে, আমাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সেটাকে ডিসিপশন বলেছে, ধোঁকাবাজি বলেছে, এবং এটাকে আমরা সমর্থন করি এই কারণে যে সংস্কারের যেই রাজনীতিটা বিএনপি এবং এনসিপির পক্ষ থেকে যেইভাবে বিএনপি যে রাজনীতিটা, সংস্কারের রাজনীতিটা 31 দফার মাধ্যমে শুরু করেছে, সেটা সে আন্তরিকভাবেই করেছে। আমাদের জায়গা থেকে আমরা সুস্পষ্টভাবে কি সংস্কার চাই সেটা প্রস্তাবনা আমরা দিয়েছি, কিন্তু জামাতকে আমরা দেখেছি যে সে নিম্নকক্ষের পিয়ারের মতো একটা অবাস্তব দাবি নিয়ে মাঠে হঠাৎ করে নেমে গেল। সে জুলাই সনদের বাস্তবায়ন চায় বলে আমাদের সবার সাথে সম্পর্ক ছিন্ন করে সে গিয়ে জুলাই সনদে স্বাক্ষর করে আসলো, সেটার আইনি ভিত্তি হওয়ার আগেই। অতএব জামাতের সবকিছু 71 থেকে নিয়ে একদম 24-এর প্রত্যেকটা জায়গাতেই জামাতের ধোঁকাবাজিটা স্পষ্ট। আমাদের চিন্তার সাথে জামাতের চিন্তার মিলানোর কোনোই সুযোগ নাই, এক। দ্বিতীয়ত, 72-এর সংবিধান এবং মুক্তিযুদ্ধ এক জিনিস আমি এক করে দেখতে এই জন্য চাই না যে 72-এর সংবিধানে শেখ মুজিব যেই কাজটা করেছে, এই একচ্ছত্র আধিপত্য বা একচ্ছত্র ক্ষমতা যে নিজের হাতে সে নিল, এইভাবে যে সংবিধানকে কাটাছেড়া করে বাকশালের দিকে সে নিয়ে গেল, সেই সিস্টেমটার আমরা বিরোধিতা করি। আমরা বলি যে এই জায়গায় সংবিধানকে নেওয়া যাবে না। ওই সংশোধনীগুলো দরকার আছে তো, প্রয়োজন বোধে সবাই মিলে ঐক্যমত হয়ে, কিন্তু সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে চাইছে বেগম জিয়া। 71-এর মুক্তিযুদ্ধের চেতনা সমন্বিত সংবিধান, এটা যথার্থ না। কারণ ওইটা নিয়ে আপনি শামসুদ্দিন মানিক বিচারপতি, সে ফজলুল হক আমিনী সাহেবকে সোমোটো রুল ইস্যু করছিল এবং সেটা নিয়ে শামসুদ্দিন মানিক আমার হট্টগোল হয়েছিল। আমি 15 দিন হাজত খাটছি ভাই এই সংবিধানে ছোড়া আর ফেলা নিয়ে, ঠিক আছে। রাস্তার জঞ্জাল বিচারপতি শামসুদ্দিন মানিক সাহেব ঝাড়ু দিয়ে নিয়ে হাইকোর্টের বারান্দায় নিয়ে গেছিল। তো
তো সেইটা সাফার আমাকে 15 দিন হাজত কাটার মাধ্যমে হওয়া লাগছে। এই জন্য বাস্তবিকতা জানতে হবে। ওই টিচাররা তারা মোটিভেটেড করে তাদের যতটুকু দরকার এবং তাদের যতটুকু এজেন্ডা আছে ওই এজেন্ডাটুকু ছাত্রদের শেখায় এবং ওইটুকু বাস্তবায়ন করার চেষ্টা করে। কিন্তু আমার জানতে হবে বাংলাদেশের নাগরিক হিসেবে A to Z। একটু জি ধন্যবাদ আপনাকে। আমি এক ছোট লাইনে শেষ জানতে করে চাই, দেব। এক লাইন একটু। পাপিয়া আপারা তখন সামনের সারিতে যুদ্ধ করেছেন এবং আমি যেহেতু মুফতি আমিনী সাহেবের ছাত্র সংগঠনের একজন কেন্দ্রীয় দায়িত্বশীল এবং তার নাতি, সেই জায়গা থেকে হাইকোর্টের বারান্দায় তখনও ছোটবেলায় আমার দৌড়াদৌড়ি করা হয়েছে, আপনাদেরকে আমরা দেখেছি যে সময়। আমার যতটুকু মনে পড়ে এবং আমি আমার বুদ্ধিভিত্তিক জায়গা থেকে আমরা যে লড়াইটা তখন করেছি, জিয়াউর রহমান সাহেব যেই জায়গাটাতে সংশোধনী এনেছিলেন সেটাকে কিন্তু 72-এর সংবিধান দিয়েই মুখোমুখি দাঁড় করানো হয়েছিল এবং জিয়াউর রহমান সাহেবকে, বিএনপিকে মুক্তিযুদ্ধ বিরোধী প্রমাণ করার জন্য আওয়ামী লীগ কি পরিমাণ ন্যারেটিভ শাহবাগের পর থেকে বাজারে ছেড়েছে সেই জায়গাটা আমার মনে হয় পাপিয়া আপনাদের মনে থাকার কথা। এবং সংবিধান ছুঁড়ে ফেলার বিষয়টা মুফতি আমিনী সাহেব যখন বলেছিলেন, কাছাকাছি সময় খালেদা জিয়াও বলেছিলেন, একই মঞ্চে বলেছিলেন। এবং সেই জায়গা থেকে আমি বলবো এটাকে অবশ্যই মুক্তিযুদ্ধের মুখোমুখি দাঁড় করানো এবং 72-এর সংবিধানের মুখোমুখি দাঁড় করানোর জন্যই তারা করেছিলেন। ধন্যবাদ আপনাকে। জনাব ফিরোজ ভাই, আপনি তো দুপক্ষের আলোচনা এতক্ষণ শুনলেন, কোনো প্রতিক্রিয়া থাকলে একটু জানতে চাইবো। পাশাপাশি একটু জানতে চাইবো যে বৃহস্পতিবার যে আওয়ামী লীগের যে লকডাউন ছিল সেখানে কিন্তু ধানমন্ডি 32-এ গিয়ে এক নারী কিন্তু হামলার শিকার হয়েছেন, আরেক নারী তাকে লাঠিপেটা করেছেন এবং তাকে পুলিশে দেওয়ার পরে জুলাইয়ের হত্যা চেষ্টা মামলায় তাকে আদালতে নেওয়া হয়েছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? এটা খুব সহজ বুদ্ধি। ধরেন কোনো কারণে আমাকে পছন্দ হলো না, আমার বক্তব্য একটা হত্যা মামলায় ঢুকাই দিয়ে জেলে পাঠাই দিয়া, একই কালচার, একই যা শেখ হাসিনা করছে এখন তাই হচ্ছে, কোনো পরিবর্তন নেই। এই যে এটা নিয়ে ওই আমি তো কারোর কোনো স্টেটমেন্ট দেখি না, বক্তব্য দেখি না। যে হামলার শিকার হলো, যাকে হামলা করলো, যারা হামলা করলো তাদের বিচার হলো না, যে হামলার শিকার হলো তাকে মানে একটা হত্যা মামলা দিয়ে পাঠাই দিয়া, ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার কোনো প্রতিবাদ আমি দেখলাম না, মানে কারো। কি আশ্চর্য ব্যাপার! আপনি যাকে তাকে ট্যাগ লাগাই দিচ্ছেন। ধরেন আমার কোনো কথায় মনে হলো যে এটা আওয়ামী লীগের বয়ান, এর মনে এটা হইতে পারে, হইতে পারে। আপনি আমাকে দোষর বানায় দিয়ে একটা হত্যা মামলা দিয়ে কারাগারে পাঠিয়ে দেবেন? এটা কোনো কথা হলো? আপনি এই যে সাংবাদিক পান্না, তারপরে আবু আলম মোহাম্মদ শহীদ খান, 4 জন, তারা শেখ হাসিনার বিরুদ্ধে কথা বলেনি, কিন্তু ওই যে যখনই নাকি স্বাধীনতা মুক্তিযুদ্ধ বিষয়ে কথা বলতে গেছে তখন হয়ে গেছে আওয়ামী লীগের দোষর, দাও রাষ্ট্রবিরোধী মামলায় পাঠিয়ে দিল তাদেরকে কারাগারে। এইসব ঘটনার কোনো প্রতিবাদ আছে? জি, কোনো প্রতিবাদ নেই। আর আপনার শোনেন, শেষ কথা হলো ধারাবাহিকতাটা আপনি মানে নষ্ট করবেন না। কে ভুল করলো সে ছিটকে পড়ে গেছে। আওয়ামী লীগ ভুল করছে, ছিটকে পড়ে গেছে। আওয়ামী লীগ খারাপ বলে 72-এর সংবিধান খারাপ, এইটা প্রতিষ্ঠা করার এই কুটচাল করবেন না। ইতিহাসকে কখনো চাপা দেবেন না। ইতিহাসকে সম্মান করে আপনি অগ্রগতি যান। আপনার যা যা আছে আপনি আরও উপরের দিকে যান। উপরের দিকে যাওয়া মানে আপনার মূল যে বেসটা সেটাকে আপনি ধ্বংস করে দিয়ে আপনি আর একটা বেস তৈরি করবেন। এই সমস্ত ধান্দাবাজি রাজনীতি সবাই জানে, মানুষ বোঝে। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু আসতে চাই, ছোট করে জানতে চাইব, অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছে, যে ধানের শীষের পক্ষে প্রচারণা করতে গিয়ে রাজশাহীতে আমরা দেখেছি যে 2 নারী লাঞ্ছিত হয়েছেন জামায়াতের এক কর্মীর দ্বারা। আবার জামায়াতের পক্ষ থেকে বলা হচ্ছে যে নারীদেরকে ঘরে রাখা হবে, ঘরে রাখলে তাদেরকে সম্মানিত করবে, রত্ন গর্ভা মা হিসেবে তাদেরকে স্বীকৃতি দেয়া হবে। আপনি এখানে জামাত ইসলাম এটা কূটকৌশল। এই যে বলছে 5 ঘন্টা নারীদেরকে চাকরির মেয়াদ করা হবে, এতে হবে কি একটা কর্পোরেট অফিস 10 ঘন্টা যদি সময়ের দরকার হয়, একটা ছেলেকে যখন 10 ঘন্টা খাটাবে একই বেতনে, 5 ঘন্টা নিশ্চয়ই একটা মেয়েকে খাটাবে না। স্বাভাবিক কারণে মেয়ে কোনো রিক্রুটমেন্টই হবে না, দেখবেন কোথাও চাকরি কোনো মেয়ের হবে না। আলটিমেটলি এদেরকে বাসায় ফেরত দেওয়ার একটা ফন্দি কিন্তু এই জামাত ইসলামের, প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে জামাত ইসলাম তো মেয়েদেরকে শ্রদ্ধাই করে না, কোনো রেসপেক্টই ওদের নাই। ওরা শুধু মেয়েদেরকে তালিম ক্লাসে ইউজ করে মিথ্যা মিথ্যা কথা বলে পাপের ভাগী করানোর জন্য। যেই পাপের ভাগীটা ওরা মেয়েদেরকে বেশি করে করাচ্ছে, যে জামাতের প্রতীকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, এখানে জান্নাত। ওই যে বলছে না যে দাড়িপাল্লাকে পাশ করানোর জন্য স্বয়ং খোদা নবী আসছে। আমি ইউটিউবে দেখলাম যে আল্লাহ নাকি নেবে চলে এসে দাড়িপাল্লাকে পাশ করানোর জন্য। এমন যে জোয়ার, এই যে আল্লাহ, খোদা, ধর্ম, ইসলাম, এই যে অপব্যাখ্যা, এই অপব্যাখ্যাটাই হচ্ছে একটা মহাপাপ। এই মহাপাপটা শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার জন্য, রাজনীতির স্বার্থ চরিতার্থ করার জন্য। আর এই মেয়েদের ব্যাপারে এদের কোনো সম্মান নাই, জামাতের কোনো শ্রদ্ধা নাই, কোনো রেসপেক্ট নাই। মেয়েদেরকে আর কোনো স্বাধীনতা, ওই ঘরের ভিতরে 4 দেওয়ালের বন্দী হয়ে যেটা অবস্থা সেটাই।
এই জন্য এখন আমার বলতে ইচ্ছা হয় যে জন্ম থেকে জ্বলছি মাগো আর কতকাল বলো জ্বলবো। যখন আরব উপন্যাসে পড়েছি একটা নারী শিশু হলে তাকে লবণ খায় মেরে ফেলা হতো, অথবা গলা টিপে জ্যান্ত বাচ্চাটিকে মেরে ফেলা হতো। তো এখন এরা আমাদের শিক্ষা দীক্ষা সংস্কৃতি কালচার বহির্ভূত কথাবার্তা এই জামাত ইসলাম বলছে, এবং মনে করছে টাকা দিয়ে এই সমস্ত প্রবন্ধ দেখা মেয়েদের ভোটগুলো তারা পাবে। ভোট তো দূরের কথা, তার বিপরীত জিনিসটাই পাবে। ধন্যবাদ আপনাকে আশরাফ মাহাদী ভাই এবং ফিরোজ ভাই, দুজনের কাছ থেকে 2 মিনিট সময় নেব আমি। 2 মিনিটে দুজন একটু উত্তর দেবেন, 1 মিনিট করে। আগামী 17 নভেম্বর শেখ হাসিনার রায় হবেন। আপনারা তো শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি দাবি করছেন। সর্বোচ্চ শাস্তি হিসেবে কি দাবি করছেন? ফাঁসি? কারণ ফাঁসি কিন্তু আন্তর্জাতিক যে কমিউনিটিগুলো আছেন এবং জাতিসংঘে এগুলো কিন্তু সর্বোচ্চ শাস্তি হিসেবে ফাঁসিটাকে তারা সমর্থন করে না। তাহলে সর্বোচ্চ শাস্তি হিসেবে কি আমৃত্যু কারাদণ্ড, যাবজ্জীবন? আচ্ছা, এখানে আমরা তো শুরু থেকে বলে আসছি যে বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা আওয়ামী লীগ থেকে নিয়ে শুরু করে তাদের যারা এই পুরো হত্যাকাণ্ডের সাথে জড়িত নির্দেশদাতা যারা আছে সবার বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত চাই, এবং সেই জায়গা থেকে এটা আসলে বিচার বিভাগের সিদ্ধান্ত। তারা যেটা অ্যাপ্রোপ্রিয়েট মনে করবেন সেটাই তারা নিয়ে আসবেন। তবে আমাদের একটা কনসার্ন ছিল যে একদম 5ই আগস্টের পর থেকে নিয়ে লম্বা একটা সময় পর্যন্ত আমরা বিচারটা দৃশ্যমান দেখি নাই, এবং এটার জন্য আমাদের রাজপথে নামতে হয়েছে, যেটা 5ই আগস্টের পরবর্তী সময় এটা আমাদের জন্য লজ্জাজনক একটা অধ্যায়, যে আমরা যমুনা ঘেরাও করে আমাদেরকে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো একটা পরিবেশ তৈরি করার পরে ওইটা আমাদের করা লাগছে, এবং অন্যান্য রাজনৈতিক দলও এখানে একটা প্রেশার ক্রিয়েট করতে হয়েছে। অথচ এই সরকারের প্রথম দায়িত্ব ছিল যে ক্ষমতায় আসার পর সর্বপ্রথম আওয়ামী লীগের বিচার নিষিদ্ধ, বিচার নিশ্চিত করা। প্রেশার দিয়ে কি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন? তাহলে আমরা বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান করেছি বলবো। আমরা বিচার প্রক্রিয়াটা দীর্ঘ একটা সময় পর্যন্ত যখন দৃশ্যমান হচ্ছিল না, তখন এটা প্রেশার ক্রিয়েট অন্যান্য সকল রাজনৈতিক দলের প্রেশার ক্রিয়েট করার মাধ্যমেই বিচার প্রক্রিয়াটা দৃশ্যমান হয়। ধন্যবাদ আপনাকে। জি ফিরোজ ভাই, আমরা সর্বশেষ প্রশ্নটি আপনাকে করতে চাই, একেবারে অনুষ্ঠানে শেষ পর্যায়ে চলে এসেছে। যদি শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়, তাহলে ডক্টর ইউনূসের সাথে তো অনেক আন্তর্জাতিক কমিউনিটিগুলোর সাথে ভালো সম্পর্ক আছেন, তাহলে সেক্ষেত্রে যেহেতু আন্তর্জাতিক কমিউনিটি সর্বোচ্চ শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড সমর্থন করছে না, জাতিসংঘ সমর্থন করছে না, সেক্ষেত্রে কি এই ডক্টর মোহাম্মদ ইউনূস সেখানে একটা প্রশ্নের সম্মুখীন হবেন কিনা? এটা আমাদের তো ধরেন বিশ্বের অনেক উন্নত দেশেও কিন্তু আবার মৃত্যুদণ্ড আছে বড় ধরনেরই। এটা তো ম্যাসিভ একটা ঘটনা। এই ঘটনায় মৃত্যুদণ্ড দিলেও আন্তর্জাতিকভাবে এটা যে একেবারে সবাই সর্বসম্মত, যেটা ডক্টর ইউনূসের সময় এরকম একটা জঘন্য কাজ হয়েছে, এটা কিন্তু হবে না। যে মানবাধিকার সংগঠনগুলো তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করে না, কিন্তু আমেরিকারও দেখেন অনেক স্টেটসে মৃত্যুদণ্ড আছে, আবার অনেক স্টেটসে নাই। এখন তাহলে কি বলবেন, আমেরিকা কি অ্যাজ এ হোল মৃত্যুদণ্ডের বিরোধী? তা কিন্তু না। তো সুতরাং এটা একেবারে বিচারিক ব্যাপার। আপনার একটা দেশের মানবাধিকার অপরাধ সেইগুলি বিচারে তারা সেই রায়গুলো দেয়, এ ব্যাপার আসলে কমেন্ট করা ঠিক হবে না। তবে ব্যাপার কি জানেন, ওই যে আপনার ওই বিচারের সাথে আবার আওয়ামী লীগের আমি এটা যুক্ত করতে চাই না। আওয়ামী লীগ একটা দল সংগঠন। ধরেন আওয়ামী লীগের মানে যদি মনে করেন 1 কোটি লোক সমর্থন করে, 1 কোটির মধ্যে 5 লক্ষ যদি অপরাধী হয়, আপনি অপরাধ অনুযায়ী ইয়ে করেন, কিন্তু আপনি দল নিষিদ্ধ করবেন, দল করতে দেবেন না, তার এই যে অধিকারগুলো, এই অধিকারগুলো সংকুচিত করলে মানে তাহলে প্রশ্ন উঠবে সংগঠনগুলোর যে তারা যে আশরাফ মাহাদী ভাই যেটা বলছিলেন যে আন্দোলন করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, কার্যক্রমের যে মাহাদী বলছে যে একদম নিষিদ্ধই করা, তাই নিষিদ্ধ করলে তো সবচেয়ে বড় ঘটনা তো আপনার 71-এর মুক্তিযুদ্ধের সময় জামাতের, তাহলে আপনি ওইটাকেও নিষিদ্ধ করতে হবে, তারপরে এটাও করতে হবে, তাই না? তাহলে আপনি এরপরে আর একটা যদি কেউ অভ্যুত্থান করে বলবে যে না বিএনপিও তো কিছু কিছু খারাপ কাজ করছে, না ভবিষ্যতে হয়তো করতে পারে খারাপ কাজ, আর কি ওটাও নিষিদ্ধ করে দাও। এইগুলো চর্চা করা ভালো না। আপনার এই বিষয়গুলো ব্যক্তির অপরাধ, দল সংগঠন, জাতিসংঘ যখন বলছে 1400 মানে হত্যাকাণ্ড হয়েছে, একই সঙ্গে বলছে যে এটার কারণে আওয়ামী লীগ দল যেন নিষিদ্ধ না হয়। দলের সাংবিধানিক অধিকার, মানুষের মৌলিক অধিকার, সেই হিসেবে যাতে বিবেচনা করা হয়, আর ওইটার সাথে যারা যারা যুক্ত তার জন্য বিচার হয়। দুই জিনিস এক করে আপনি মানে কোনো স্বার্থ সিদ্ধি করবেন না,
ধন্যবাদ আপনাকে। জি, আপনাদের ধন্যবাদ। পাপি আপা এবং মাহাদি ভাই এবং ফিরোজ ভাই, আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ।